আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, অডিয়েবল। ওকে। আচ্ছা, আমি জুনায়েদুল মুস্তফা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকে আমাদের ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের পাইথন প্রোগ্রামিং বুট ক্যাম্পের ১ম ক্লাস। তো আশা করি আমরা দারুণ কয়েকটি সেশন পেতে যাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের উদ্বোধনী ক্লাস, আমরা সর্বোচ্চ চেষ্টা করব মনোযোগ দিয়ে ক্লাসে অ্যাটেন্টিভ থাকার জন্য। এবং যেহেতু আমাদের টাইমটা আমাদের ইয়ার পরে নামাজের পর এবং খাওয়া-দাওয়ার পরেই ১০টা থেকে আমরা একটা সুইটেবল টাইমে দিয়েছি, যেন সকলে অংশগ্রহণ করতে পারে। তো আশা করি আপনারা আজকে যেহেতু উপস্থিত আছেন এবং আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর ওর সাথে আমার কথা হয়েছে। আমাদের আপনার যদি আমাদের ৫ টা ক্লাসে না হয়, আমরা দরকার হলে আরেকটা ক্লাস এক্সট্রা করব। ঠিক আছে? আমরা চেষ্টা করব যেন আপনাদের সর্বোচ্চ আপনারা এটা থেকে আপনারা শিখতে পারেন, লার্ন করতে পারেন এবং হ্যান্ডস অন ট্রেনিং এর মতোই। ঠিক আছে? তবে যেহেতু এখানে আমাদের দেওয়া থাকবে, পরবর্তীতে ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। তো আশা করি আপনারা ক্লাসে মনোযোগ দিবেন। পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর বাকি দিক নির্দেশনা আমাদের সম্মানিত ইন্সট্রাক্টর আবু তাহা দিবে। তো আমি আবু তাহাকে বলবো যে তার সেশন শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জুনায়েদ ভাই। থ্যাংক ইউ। আমরা খুবই ইন্টারেস্টিং একটা সেশন আয়োজন করছি। আশা করি আমরা শেষ পর্যন্ত এই সেশনে থাকব। আচ্ছা, তো সেশনের কিছু নিয়মকানুন নিয়ে আমি একটু কথা বলি, হ্যাঁ? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু এটা আজকে আমাদের ভেরি ফার্স্ট ক্লাস এবং প্রায় 200 প্লাস আমাদের রেজিস্ট্রেশন করছে অ্যান্ড এখন 100 মতো পিপল জয়েন করছে। সেশনের যখন ক্লাস চলবে আপনার হয়তো অনেক কিছু আপনি নতুন দেখবেন, রাইট? দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস দেখছেন, এই জিনিসটা আপনি জানেন, আবার দেখা যাচ্ছে একটা জিনিস আপনি দেখছেন, জিনিসটা আপনার কাছে একটু নতুন মনে হচ্ছে। আপনি কি করবেন? ছোট্ট করে আপনার পাশে একটা নোট রাখবেন। ক্লাস শেষে আমরা হইতেছে যে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যাতে করে প্রত্যেকটা ক্লাসেই আপনার যে কোনো কোয়েশ্চেন থাক, আমি সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে সেশনটা কমপ্লিট করব। আর আমি আগেই অ্যানাউন্স করছিলাম যে যেহেতু এটা আমাদের পাইথন বুট ক্যাম্প, সো অবশ্যই আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা শিখব। তো এই জন্য আমাদের কিছু প্রি ইনস্টল করতে হতো কিছু সফটওয়্যার, রাইট? সো সেই সব সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হবে সেটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিছিলাম। আমি যদি ওইটা একটু ওপেন করে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি সেট আপ, এটা হইতেছে আমাদের পাইথন বুট ক্যাম্পের হইতেছে ডক্স ফাইল। এখানে গেলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এটা আমি আবারও শেয়ার করে দিব আজকে। সো এখানে আমাদের এই যে লাস্ট ২ টা যে আমি পিঙ্ক কালার করে রাখছি, এখানে কিভাবে পাইথন আপনি কম্পিউটারে ইনস্টল করবেন এই জিনিসটা আপনাকে অবশ্যই আজকে করতে হবে। আজকে এখনই করতে হবে বিষয়টা এরকম না। আপনি করবেন আরকি। আজকে ক্লাস শেষেও করতে পারেন। যারা করছেন তাদের কংগ্রাচুলেশন। অ্যান্ড আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমরা যে পাইথন প্রোগ্রাম লিখব, যেমন আমরা মানে ম্যাথ করার জন্য খাতা ইউজ করি, রাইট? সো প্রোগ্রাম লেখার জন্য আমরা ভিএস কোড ইউজ করব। সেটা পাইথন প্রোগ্রাম লেখার জন্য আমরা ভিএস কোড ইউজ করব। আমি প্রত্যেকটা জিনিসের যে টেকনিক্যাল টার্ম সেটা আমি ব্যাখ্যা করব। আমি অ্যাজিউম করে নিতেছি এখানে একদম যারা আছে তারা হয়তো নন সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্টও থাকতে পারে। তাই আমি প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম যেটা ভিএস কোড কি, মানে হোয়াট ইজ আইডিই, পাইথনই কেন চুজ করলাম, অন্যগুলো কেন চুজ করলাম না, তারপরে হচ্ছে যে GitHub জিনিসটা কি, এগুলো প্রত্যেকটা জিনিস আমি মানে আমাদের ল্যাঙ্গুয়েজে, নট আ বুকিশ ল্যাঙ্গুয়েজ বা নট আ বুকিশ থিওরিটিক্যাল কথাবার্তা এগুলো আমি বলব না। আমি চেষ্টা করব যতটা ইজি ওয়েতে জিনিসগুলো বলা যায় এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা অনেক একটা মানে ভালো স্কিল আরকি। সেটা যেকোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হইতে পারে। তাকে সিএসই স্টুডেন্ট হইতে হবে ব্যাপারটা এরকম না। আবার সিএসই স্টুডেন্ট হইলেই যে তাকে মানে না হইলে যে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না ব্যাপারটা এরকম না। পাইথন ইজ আ ভেরি আ ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আ যে আদার্স আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন সি প্লাস প্লাস, জাভা, সি, জাভাস্ক্রিপ্ট, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলা কম্পারেটিভলি আরেকটু
মানে সিনট্যাকটিক্যাল বা গ্রামারের দিক থেকে একটু বেশি লেখালেখি করতে হয়, সেখানে পাইথন অনেক ইজি। সো আমরা শিখবো আর কি কীভাবে পাইথন কোড লিখে কীভাবে রান করে, তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে কী কী সিলেবাস আছে, 5 দিন আমরা কী করবো সেটা আমি আগামী 5-7 মিনিটের মধ্যেই বলবো, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম যে আপনাকে অবশ্যই এই 2টা ইনস্টল করতে হবে। আর আমি বলছিলাম যে আমরা তো শুধুমাত্র পাইথন শিখবো না, আমরা পাইথনের পাশাপাশি গিট এবং গিটহাব এই 2টা যে টার্ম আছে, হোয়াট ইজ গিট অ্যান্ড হোয়াট ইজ গিটহাব, এই 2টা জিনিসও আমরা বোঝার চেষ্টা করব। তাহলে মোটামুটি একটা বলা যায় যে হ্যাঁ, আমরা মিনিংফুল কিছু একটা শিখতে পারছি। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য বুট ক্যাম্প আমরা নিজেদেরকে বলতে পারবো বা কাউকে বলতে পারবো যে হ্যাঁ, আমি আজ থেকে 1 বছর আগে একটা বুট ক্যাম্প করছিলাম, ওইখানে আমি একটা মিনিংফুল কিছু শিখতে পারছি। সো এটাই হচ্ছে যে আমার টার্গেট, অ্যান্ড এটা নিয়েই আজকে হইতেছে যে বুট ক্যাম্পের জিনিসপাতিগুলো সাজানো হয়েছে। সো আই হোপ আপনি একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইছেন যে আপনাকে আজকে যারা এগুলা করেন না এই টাস্কগুলো, হ্যাঁ আমি জানি যে আপনি এগুলা ইনস্টল করতে যেয়ে কিছু জায়গায় প্রবলেম ফেস করছেন, হুইচ ইজ কমপ্লিটলি ওকে। ইফ ইউ আর এ বিগিনার দেন হুইচ ইজ কমপ্লিটলি ওকে। সো আমরা ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। আপনি যতটুকু পারছেন সেটা ঠিক আছে, যেগুলা যেগুলা পারেন নাই আজকে ক্লাস শেষে আপনি আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, আমি সেগুলা সলভ করে দিব। একজনের সলভ করে দিলেই দেখা যাচ্ছে যে 10 জনের সলভ হয়ে যাবে। তাই যাদের ইস্যু থাকবে তারা থাকবেন, আই গেস সেগুলা ক্লিয়ার আউট হয়ে যাবে। সো আমাদের পাইথন বুট ক্যাম্পের যে অ্যাপ্লিকেশন ইনস্টলেশন অ্যান্ড প্রি টাস্ক এই সব নিয়ে মোটামুটি কমপ্লিটলি ক্লিয়ারলি আমি একটা আইডিয়া দিয়ে ফেলছি। এখন চলেন যে আমরা 5 দিন অ্যাকচুয়ালি শিখবো কী কী সেইটা নিয়ে যদি আমি একটু কথা বলি। সো আমরা পাইথনই কেন চুজ করলাম, কারণ হইতেছে যে খুবই সহজ, যে পাইথন খুবই সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা শেখাটা অনেক সহজ এবং দ্রুত এই জিনিসটা ক্যাচ করা যায়। আর দ্বিতীয় কথা হইতেছে যে যেহেতু এখানে অনেকে একদম ফ্রেশার আছে, যারা কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা নাম শুনছে, শিখতে হবে সেটাও ফিল করছে কিন্তু কখনো সেটা ট্রাই আউট করে নাই। সো একদম ভেরি মানে জিরো থেকে শুরু করে আমরা চেষ্টা করবো যে একটা ল্যাঙ্গুয়েজের যে কয়টা স্টেপ থাকে বা যে কয়টা পার্ট থাকা উচিত সেগুলো আমরা মানে বেসিক, মানে আপনি যদি সিএসসিতে ভর্তি হইতেন এবং ফার্স্ট সেমিস্টারে সিএসসির বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনি করতেন, তাহলে সেখানে যা যা শিখবেন আমরা চেষ্টা করব 5 দিনে সেই সমস্ত টপিকগুলো কভার করার। এখন জিনিসটা শুনতে আপনার কাছে একটু পিকুলিয়ার লাগতে পারে, বাট হুইচ ইজ কমপ্লিটলি ওকে, যে হ্যাঁ এটা পসিবল। আপনি যদি 5 দিন মানে 5 দিন ব্যাপারটা এরকম না, আমরা গ্যাপ দিব, আমরা অনেক টাস্ক দিব, আমরা হচ্ছে প্রজেক্টও করব ছোটোখাটো, আমরা গিটহাবও শিখবো, হুইচ ইজ মানে এটা ওয়ান্ডারফুল একটা জার্নি হবে। আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, আমি কথা দিচ্ছি যে আপনি 5 দিন পরে নিজেকে একটু অন্যভাবে চিন্তা করতে শিখবেন যে ওয়াও, জিনিসগুলো এভাবেও কাজ করতেছে। আচ্ছা, সো জাস্ট আপনি কমিটেড থাকেন যে হ্যাঁ আমি করতেছি। আর আমরা ক্লাসের শেষের দিকে আমরা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, বিকজ অ্যাজ পার প্রমিস যে আমরা হচ্ছে আপনাদেরকে একটা সার্টিফিকেটও প্রোভাইড করব। সো সেই জন্য আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমাদের নেওয়াটা জরুরি। সো দেখা যাচ্ছে যে আপনি ক্লাস করলেন না, বাট ফ্রিতে এসে একটা সার্টিফিকেট নিয়ে গেলেন, এটা আসলে অন্যদের জন্য ইনজাস্টিস হয়ে যাচ্ছে, রাইট? আর ক্লাস টাইমে কাইন্ডলি হচ্ছে যে মাইকটা আনমিউট করে রাখবেন, তাতে করে হচ্ছে যে অন্যদের ইন্টারাপ্ট হবে না আর কি। সো আই গেস কেউ একজন, আমি তাকে একটু আনমিউট করে দিই। হ্যাঁ, মিউট করে রাখবেন, তাহলে আসলে কারোরই ইস্যু হবে না অথবা ইকো হবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেখানে ছিলাম আমি হ্যাঁ, সো আমরা 5 দিনের জায়গায় যদি 6 দিন লাগে, মানে 6 দিন বলতে আমরা টানা 6 দিন যে বুট ক্যাম্পটা কন্টিনিউ করবো বিষয়টা এরকম না, মাঝখানে আমরা 1 দিন 2 দিনের গ্যাপও দিব, যাতে করে যে জিনিসগুলা শিখাইলাম সেগুলো যেন অ্যাবজর্ব করা যায়, রাইট? সেগুলো যেন নিজে নিজে কোড করে, রান করে, একটু ঘাটাঘাটি করে, আমি কিছু প্র্যাকটিস প্রবলেমও প্রোভাইড করব, সেগুলো একটু নাড়াচাড়া করলে মোটামুটি বলা যায় যে আপনি মোটামুটি 10 দিন বা 2 সপ্তাহের মধ্যে একটা কমপ্লিট মানে সিএসসি ফার্স্ট সেমিস্টারের সিএসসি কোর্সটা একটা ভালো লেভেলে চিন্তা করতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, সো ডে ওয়ানে আমরা যেটা কভার করব সেটা হইতেছে যে আমরা পাইথন কি, পাইথনের বেসিক নাম্বার কি বা শব্দ কি বা বাক্য কি, এগুলো কিভাবে প্রিন্ট করে, বাংলায় বলতেছি আর কি সবার বোঝার জন্য। সো এই জিনিসপাতিগুলো আমরা একটু চেষ্টা করব দেখার। আচ্ছা, তারপরে পাইথন কেন, পাইথন হইতেছে যে কিভাবে রান করে, ভ্যারিয়েবল, স্ট্রিং, নাম্বার, ম্যাথমেটিক্যাল অপারেশন, ইনপুট আউটপুট কিভাবে নিতে হয়, তারপর প্রিন্ট স্টেটমেন্ট কিভাবে আমরা দেখাবো, ইউজার থেকে কিভাবে ইনপুট নিব, এবং আমরা কিছু আপনাদেরকে প্র্যাকটিস প্রবলেম দিব, সেগুলো আপনারা সলভ করবেন। সলভ করে সেগুলো হচ্ছে যে আমরা বলছিলাম শুরুতে গিট এবং গিটহাব বলে 2টা টেকনিক্যাল টার্ম বলছিলাম, সেগুলো এখনও ব্যাখ্যা করি নাই, সেগুলো ব্যাখ্যা করব। দ্বিতীয় দিন আমরা প্রথম দিন আমরা কি শিখলাম? প্রথম দিন শিখলাম যে পাইথনের বেসিক জিনিসপাতি নিয়ে একটু নাড়াচাড়া করলাম, ঠিক আছে? দ্বিতীয় দিন আমরা লজিক আর কন্ডিশন নিয়ে পড়াশোনা করব। সো কিভাবে লজিক লিখে, যেমন
আমরা বিভিন্ন সময় ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই যে আমি চাই ভোট দিতে, রাইট? সো ভোট দিতে গেলে কি হয়, আমার বয়স 18+ হইতে হয় বা 18 হইতে হয় অ্যাটলিস্ট। সো তাহলে আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে। তো এই ধরনের কন্ডিশনগুলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে কীভাবে সেট করতে হয়, সেই খুবই বিগিনার লেভেলের জিনিসপাতিগুলো ডে 2 তে আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? ডে 2 তে দেখানোর পরে যখন আমরা ডে 3 তে আসব, সেই ডে 3 তে আমরা গিট এবং গিটহাব এই ২ টা জিনিস সম্বন্ধে আমরা শিখব। আচ্ছা, আমি যদি জাস্ট মানে ১ মিনিটে একটা এক্সাম্পল দিতে চাই, হোয়াট ইজ গিট? গিট হইতিছে যে আমার তো এইটা হচ্ছে আমার একটা কম্পিউটার, রাইট? এই কম্পিউটার কিন্তু এখন ইন্টারনেটের মানে এটা আমি লোকালি অ্যাক্সেস করতে পারতেছি। যেমন আমি এখানে মাই কম্পিউটারে ঢুকতেছি, যেকোনো ফোল্ডারে ঢুকতেছি, যেকোনো কিছুতে ঢুকতেছি। এটা কিন্তু আমার ইন্টারনেটের কানেকশন না থাকলেও কিন্তু এই জিনিসগুলো আমি অ্যাক্সেস করতে পারতাম, তাই না? এই জিনিসগুলো আমি অ্যাক্সেস করতে পারতাম। সো এই জিনিসটাকে বলা হয় লোকালি অ্যাক্সেস করা। আর আমি যদি ব্রাউজারে যাওয়ার পরে, লেটস আমি ব্রাউজারে গেছি, ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি কিছু একটা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন লাগবে এবং সেইটাকে বলা হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করা। সো আমরা অনেক সময় বলি যে আমি রিমোট জব করি। তার মানে সে আসলে বাসায় বসেই ব্রাউজারে বা সার্ভারে বা ওয়েবে বসে কোনো একটা কাজ করতেছে রিমোটলি। ঠিক আছে? সো হোয়াট ইজ লোকাল অ্যান্ড হোয়াট ইজ রিমোট, এই ব্যাপারে নিয়ে কোনো মানে কোনো ইস্যু হওয়ার কথা না। সো গিট কি করে? গিট যেটা করে সেটা হইতেছে যে আমার কম্পিউটারে এই যে আমি একটা লেটস সে একটা ফাইল, নতুন একটা কি বলে? নতুন আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। সো এই যে নিউ ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমি দেখতে পাইতেছি, তাই না? এটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো গিট যেটা করে, সে এটা ট্র্যাক রাখে যে আবু তালহা নামের একজন ব্যক্তি আ রাতের ১০টা ১৭ মিনিটে সে হইতেছে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছে। কোথায় ফোল্ডারটা ক্রিয়েট করছে? ডেস্কটপে ক্রিয়েট করছে। সো গিটের কাজ হইতেছে সে মনে রাখে যে একটা লোক বা একটা ইউজার তার কম্পিউটারে কোন সময়ে, কোন লোকেশনে সে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা হইতেছে গিটের কাজ। তাহলে এটার সাথে আমাদের অ্যাকচুয়ালি সম্পর্ক আছে যে আমরা যে সামনে সামনের দিনে অনেক কোড লিখবো, অনেক কিছু চেঞ্জ করব, নতুন ফাইল ক্রিয়েট করব। এই জিনিসগুলোর তো একটা হালনাগাদ রাখতে হবে, তাই না? লেটস সে আপনি একটা দোকানে বসছেন। দোকানে কোন সময় কোন প্রোডাক্ট আসতিছে, কোন প্রোডাক্ট সেল হইতিছে, এটার তো আপনাকে একটা হিসাব রাখতে হয়। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও যে আপনি কোন ফাইল ক্রিয়েট করতেছেন, কোন ফাইল ডিলিট করতেছেন, সেটারও কিন্তু একটা হিসাব রাখতে হয়। আদারওয়াইজ আপনি তো ১ বছর পরে এসে বুঝতে পারবেন না যে ওই ফাইলটা কোথায় গেল। সো তখন আপনাকে গিট বলে দিতে পারবে যে হ্যাঁ, আপনি অমুক তারিখে এই জিনিসটা সরাইছেন। সো গিটের কাজ হইতেছে এইটা। সে সবকিছু নজরদারি করে আপনার কম্পিউটারে। সো এটা কিন্তু খারাপ জিনিস না। এটা অবশ্যই একটা ভালো জিনিস। ঠিক আছে? আচ্ছা। তো তাহলে গিট জিনিসটা যদি আমরা একটু বুঝলাম, তাহলে হইতেছে যে আমরা একটু গিটহাব বোঝার ট্রাই করি। ঠিক আছে? হ্যাঁ, আমাদের রেকর্ডিংটা অন আছে, সমস্যা নেই। সো আমরা এখন গিটহাব জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সো গিটহাব জিনিসটা কি? গিটহাব হইতেছে যে আচ্ছা, আমি তো রিমোটলি মানে আমি লোকালি আমার কম্পিউটারে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকে জয়েন হইতে পারছে না। আমি একটু জিনিসটা চেক করি যে কেউ জয়েন না, মোটামুটি কেউ এখানে নাই। সবাই মোটামুটি এখানে জয়েন হইছে। আহ মোটামুটি তো অনেকেই জয়েন হইছে। কারো কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, একটু পজ নিই। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গিটহাবে। সো গিট তাহলে কি করে? কম্পিউটারে লোকালি আমার জিনিসগুলাকে সে কোথায় কি চেঞ্জ করলাম, ঠিক করলাম, নতুন একটা ফোল্ডারের ভিতরে আমি নতুন আরেকটা লেটস সে একটা হচ্ছে টিএক্সটি ফাইল নিলাম। সেই টিএক্সটি ফাইলের মধ্যে হচ্ছে যে আমি অনেক কিছু লিখলাম। এই যে সমস্ত কাজ যে করতেছি, এগুলার একজনকে হিসাব রাখা উচিত বা একজনকে মনে রাখা উচিত। কোন টাইমে, কোন ফোল্ডারের মধ্যে, কোন ফাইল ক্রিয়েট করতেছি, কোন ফাইল থেকে রিমুভ করতেছি বা কোন ফাইল আমি ডিলিট করতেছি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একজনের দায়িত্ব থাকা উচিত, রাইট? যে জিনিসগুলো আমার ট্র্যাক করবে। সেই কাজটাই অ্যাকচুয়ালি গিট করতেছে। সে কোথায় করতেছে? সে কিন্তু লোকালি করতেছে, আমার কম্পিউটারে বসে করতেছে। এই কাজটা করার জন্য তার কিন্তু ইন্টারনেটের কোনো অ্যাক্সেসের দরকার পড়তেছে না। সো আমি যদি এই জিনিসটাই লেটস সে আমি এখন মানে বাংলাদেশে আমার কম্পিউটারে বসে এই কাজটা করে আমি লেটস সে কোথায় চলে গেলাম? লেটস সে সুইজারল্যান্ড চলে গেলাম। এখন সুইজারল্যান্ডে যাওয়ার পরে আমি একটা নতুন কম্পিউটারে বসছি। তা এখন আমি জানতে চাই যে আজ থেকে ১ বছর আগে আমি আমার কম্পিউটারে কোথায় কি চেঞ্জ করছিলাম সেটা আমি জানতে চাই। তো সেই জিনিসটা জানার একটা অন্যতম মাধ্যম হচ্ছে গিটহাব। আমি সেটা শেখাবো। একটা ইন্টারেস্টিং জিনিস যে এভাবেও চিন্তা করা যায় বা কম্পিউটারে ১ বছর আগে একটা জিনিস চেঞ্জ করছিলাম সেটারও ট্র্যাক রাখা যায়। এই জিনিসগুলাই আমরা শিখব। সেটা খুব একটা ইন্টারেস্টিং টপিক। আম খুবই সহজ বাট বুঝায় দিলে অনেক সুন্দর লাগবে। সো আপনি এই জিনিসটা শিখবেন।
আপনার অনেক ভালো লাগবে। সো আমি যদি একটা GitHub অ্যাকাউন্ট আপনাকে দেখাই আর কি। সো আমি আমার GitHub অ্যাকাউন্টটাই দেখাই। এখন এতক্ষণ ধরে তো আমি গিট নিয়ে অনেক কথাবার্তা বললাম যে হোয়াট ইজ গিট, জিআইটি গিট, হোয়াট ইজ গিট, রাইট? সো এখন GitHub নিয়ে কথা বলি। সো GitHub জিনিসটা পুরোপুরি আপনার ব্রাউজারে রান হবে, মানে পুরোপুরি এটা ইন্টারনেট কানেকশন লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো আপনারা অনেকে হয়তো GitHub খুলছেন আমার এই ভিডিওতে। এই যে এখানে যে আমি প্রি ইনস্ট্রাকশনে বলছিলাম যে আপনাকে গিট ইনস্টল করতে হবে, আপনাকে GitHub অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো আপনি আই গেস এটাও করছেন। সো এখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, আমি এটা অ্যাকচুয়ালি সাজাইছি। এখন GitHub জিনিসটা কি? ওয়েল, এটারও একটা সুন্দর এক্সাম্পল দিই। সেটা হইতেছে যে আপনি ফেসবুক চালান, রাইট? ফেসবুকে আপনি কি করেন? ফেসবুকে আপনি স্ট্যাটাস দেন, ফেসবুকে আপনি ছবি পোস্ট করেন, আপনি ডে দিতে পারেন, আপনি ভিডিও পোস্ট করতে পারেন, রাইট? আপনার ব্যাপারে আপনি সেখানে ইনফরমেশন রাখেন। এই GitHub যেটা করে, আমরা যারা প্রোগ্রামার, যারা আমরা কোড লিখি বা যারা আমরা টুকটাক কাজ করি, সেটা হইতে পারে এআই রিলেটেড, সেটা হইতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, রাইট? অনেক কিছু রিলেটেডই হইতে পারে। সো আমরা সেখানে কি করি? আমরা এখানে এই যে রিপোজিটরিজ নামে একটা যে কথা আছে, এটাকে বলা হচ্ছে ফোল্ডার, ঠিক আছে? যেটা আমরা এই যে নিউ ফোল্ডার ক্রিয়েট করছি এখানে, এটা এটা হচ্ছে লোকাল নাম হচ্ছে নিউ ফোল্ডার। আর রিমোটের নাম কি? রিমোট মানে হচ্ছে ব্রাউজারে যে আমরা যে জিনিসটা দেখতেছি সেটাকে বলা হচ্ছে রিপোজিটরিজ, ঠিক আছে? সো এখানে যাওয়ার পরে লেটসে আমি যদি যে কোনো একটা ফোল্ডারে ঢুকলাম লেটসে, সেই ফোল্ডারে ঢোকার পরে যদি আমি একটু কিছু কোড দেখতে চাই, যে সেই কোডে সো আমি GitHub নিয়ে কথা বলতেছিলাম। সো GitHub জিনিসটা কি? GitHub জিনিসটা সিম্পলি আমরা যারা প্রোগ্রামার আছি, যারা আমরা কোড টোড লিখি, সেখানে আমরা হইতেছে কোডগুলাকে রেখে দিই। ফেসবুকে কি করতাম? সবাই সেখানে ছবি পোস্ট করে স্ট্যাটাস দেয়। আমরা এখন ফেসবুক তো আর ইঞ্জিনিয়ার, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা তো আর ফেসবুকে যেয়ে কোড রাখবে না। তাদের কোড রাখার একটা জায়গা হইতেছে কি? সেটা হচ্ছে GitHub। তারা সেখান থেকে কি দেখে? তারা সে কম্পিউটারে কি চেঞ্জ করছে, কোন ফোল্ডার সরাইছে, কোন ফোল্ডারে কাজ করছে সেগুলা দেখে। ঠিক আছে? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা এটাও শিখবো, কোনো সমস্যা নাই। তো এখন আ আমরা মোটামুটি গিট এবং GitHub সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পাইলাম। সো আজকের প্রতিপাদ্য বিষয় আমাদের এইটা না যে আমরা GitHub শিখবো। জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে আমরা এই বুট ক্যাম্পে অ্যাকচুয়ালি কি শিখবো। আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ তো শিখবোই, সেটা শিখতে খুব একটা না। আপনি ইউটিউবে যেয়ে ১ ঘন্টা ১.৫ ঘন্টা একটা ভিডিও দেখলেও পাইথন শিখতে পারেন। বাট প্রপার একটা জার্নি, যে আমি কিচ্ছু জানি না, আ কিচ্ছু জানি না। আমি একটা ৭ দিনের মধ্যে অনেক কিছু, একটা কম্প্যাক্ট জিনিস জানতে চাই অনেকগুলা মানুষের সাথে একসাথে শিখে। সো একটা পেইজ থাকে। সো আই হোপ আমি মোটামুটি অনেক কথাই বলছি। সো আমরা হচ্ছে ডে 3 তে ছিলাম। ডে 3 তে আমরা ফাংশন শিখবো, GitHub শিখবো। সো আই হোপ গিট এবং GitHub জিনিসটার একটা সারমর্ম আপনাদেরকে বলতে পারছি, যে GitHub হচ্ছে আমার কোড রাখার জায়গা। আর গিট হইতেছে আমার লোকালি সে সবকিছু মনে রাখে, আর GitHub এর মাধ্যমে আমি সুইজারল্যান্ড যেয়েও আমার কোডের চেঞ্জগুলো দেখতে পাবো, যেখানে আমার কম্পিউটার আদৌ নাই। বাট আমি লগইন করে জিনিসগুলোকে চেক করতে পারবো। ওকে? আচ্ছা। সো ডে 3 তে আমরা গিটের অনেক কিছু শিখলাম। হোয়াট ইজ গিট, হোয়াট ইজ GitHub, এই দুটো অলরেডি বলা হয়ে গেছে, বাট আমি আবারও বলব ডে 3 তে, সমস্যা নেই। ডে 4 এ আমরা একটু টুকটাক ডাটা স্ট্রাকচার পড়ার চেষ্টা করব। অনেক কঠিন ডাটা স্ট্রাকচার পড়ব বিষয়টা এরকম না। পাইথনের মোস্ট পপুলার যে ৩ টা ডাটা স্ট্রাকচার আছে সেই ৩ টা আমরা পড়ব। আর এখানে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করার চেষ্টা করব। খুব সিম্পল একটা ক্যালকুলেটর বানানোর ট্রাই করব। অ্যান্ড হইতেছে হ্যাঁ, মানে মেনু বেস ক্যালকুলেটর টাইপ, ঠিক আছে? আর ডে 5 এ আমরা হচ্ছে যে ফাইলস নিয়ে ঘাটাঘাটি করব, যে পাইথনে কিভাবে আমার কম্পিউটারে একটা ফাইল ইম্পোর্ট করতে হয়, বা একটা ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, বা আমরা যারা পরবর্তীতে মেশিন লার্নিং এর কাজ করব, ইচ্ছা আছে হয়তো, বা আমি হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে কাজ করব, একটু ইচ্ছা আছে হয়তো, সেই ডাটাগুলা কিভাবে পাইথন বুঝতে পারে, সেই জিনিসগুলো আমরা এই ডে 5 এ একটু বোঝার ট্রাই করব। ঠিক আছে? আর আমরা হচ্ছে একটা নাম্বার গেসিং গেম বানানোর ট্রাই করব। সো লটস অফ থিংস হিয়ার। আমরা চেষ্টা করব একদম শেষ পর্যন্ত থাকার। কারণ আপনি যদি হঠাৎ করে ডে 2 তে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। কারণ ডে 1 এ অনেক বেসিক কথাবার্তা আমি বলছি। হ্যাঁ? আচ্ছা। সো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হইছে, সেটা হচ্ছে যে আমি এক্সপেক্ট করি নাই যে আমাদের আমাদের হচ্ছে যে ১০০ জনের বেশি পার্টিসিপেট করবে। বাট আমাদের ক্লাসে ১০০ জনের বেশি পার্টিসিপেট করছে, এইজন্য বাকিরা জয়েন করতে পারতেছে না। আমি জাস্ট ২ টা মিনিট সময় নিতেছি যাতে করে বাকিরাও জয়েন করতে পারে। ঠিক আছে? আদারওয়াইজ এটা আসলে খুব একটা ভালো হবে না। সো আমি একটু পজ দেই। আচ্ছা, সরি। সো তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি। আমরা একদম ডে 1 পাইথন বেসিক দিয়ে শুরু করব,
যেখানে আমাদের স্ট্রিং অ্যান্ড ভ্যারিয়েবল নিয়ে কাজকর্ম করতে হবে। সো বিফোর স্টার্টিং আমি এতক্ষণ ধরে যা যা বললাম, যারা ক্লাসে ছিলেন আপনারা কি এই পড়া শুরু করার আগ পর্যন্ত যা যা বলছি সব কিছু কি বুঝতে পারছেন? কাইন্ডলি আমাকে একটু জানান, তাহলে আমি প্রসিড করব। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আর সমস্ত কোশ্চেন আমি ক্লাসের শেষে নেব, ঠিক আছে? আচ্ছা, সো চলেন আমরা শুরু করি। আচ্ছা, তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা পাইথনের ভেরিয়েবল এবং স্ট্রিং নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? সো এটা খুবই সহজ। আপনাকে যদি কেউ বলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন, তার মানে হয়তো সে আপনাকে বুঝাইতে পারে না কীভাবে সহজে শিখতে হয়। তো আমরা ভ্যারিয়েবল এবং স্ট্রিং দিয়ে শুরু করব। আই গেস এটা খুবই সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, সো এই লেকচারে আমরা কি কি শিখব? আমরা শিখব হচ্ছে যে ভেরিয়েবল কী জিনিস, স্ট্রিং কী জিনিস, স্ট্রিং কীভাবে ফরম্যাট করতে হয়, বিল্ট ইন ফাংশন কী জিনিস, আমরা ওপি, হোয়াট ইজ ওপি সেইটা নিয়ে একটু পড়াশোনা করব, এবং মেথড কি সেইটা নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করব। সো এই কয়েকটা জিনিস আমরা আজকে এখান থেকে দেখব। আর আরেকটা জিনিস আমাদের দেখার আছে, সেটা হইতেছে যে আমরা নাম্বার, নিউমেরিক অপারেশন, ইন্টিজার, ফ্লোট এবং কমেন্টস, এই কয়েকটা জিনিস আজকের ক্লাসে শিখব। বিকজ আমরা যদি আজকে ফার্স্ট ক্লাস একটু অনেক কথাবার্তা বলছি, সো একটু বেশি না পড়াইলে অ্যাকচুয়ালি এই ক্লাসের মিনিং থাকবে না। আর প্রথম জিনিসগুলো খুবই সহজ, আমি বলতেছি। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে এত কিছু শিখবো একদিনে। সো এগুলো খুবই সহজ আর কি, ঠিক আছে? সো আমরা তাহলে ভেরিয়েবল দিয়ে পড়াশোনা করা শুরু করি। এটা হচ্ছে স্লাইড, আমি এখানে অল্প একটু দেখানোর চেষ্টা করব, অ্যান্ড পরবর্তীতে আমি হইতেছে যে ভিএস কোড, যেখানে আমরা প্রোগ্রামগুলো লিখছি। সো দিস ইজ ভিএস কোড। ভিএস কোডে কোথায় কীভাবে প্রোগ্রাম লিখতে হয়, কীভাবে শুরু করতে হয়, আমি সব কিছু দেখাবো, কোনো টেনশন নেই, কিছু নাই। সো আমরা ভিএস কোডে যে কোডগুলো রান করার ট্রাই করব, ঠিক আছে? জাস্ট আমরা একটু থিওরিটিক্যাল কিছু পড়াশোনা করে নিই তারপরে। আচ্ছা, সো শুরুতেই হচ্ছে প্রোগ্রামিং শেখার শুরুতে আমাদেরকে শেখানো হয়েছে ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল জিনিসটা আমরা যদি ইংলিশে চিন্তা করি যে ভ্যারিয়েবল হইতেছে একটা স্টোরেজ লোকেশন, দ্যাট একটা নাম থাকবে। যেমন আমরা বলি যে নাউন, রাইট? নাউন কি কি হতে পারে? কোনো মানুষের নাম হইতে পারে। সো প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা অনেক টাইমে নাম শুনছি না, র্যাম, ঠিক আছে? সো র্যাম তো হইতেছে একটা মেমোরি। তো কম্পিউটারের, আমি যে কম্পিউটারে এই অ্যাপেল জিনিসটা কোথাও সেভ করব, সেটা কোথাও না কোথাও তো স্টোর হইতে হবে মেমোরিতে। সো মেমোরিতে ধরে নিলাম আমার এটা হচ্ছে আমার একটা মেমোরি, ঠিক আছে? জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা মেমোরি। তো আমি কি করতে চাচ্ছি, আমি এখানে এই অ্যাপেল এই জিনিসটা মেমোরিতে বা আমার র্যামে রাখতে চাচ্ছি। একদম কোনো থিওরিটিক্যাল কথা বলতেছি না, বাংলা ভাষায় বলতেছি যে আমি এই অ্যাপেলটাকে আমি আমার কম্পিউটার র্যামে রাখতে চাচ্ছি। সো এই যে রাখতে চাচ্ছি, এই জিনিসটাকে তো একটা নাম দিতে হবে, তাই না? সেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা স্টোরেজ লোকেশন, যেটা একটা নাম থাকবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এবং ভ্যারিয়েবলটা হচ্ছে নেম এবং ভ্যালু পেয়ার আকারে থাকে। এটা হইতেছে কি? এটা হইতেছে যে নেম, কি এটা নেম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ভ্যালু। এই নামের একটা ভ্যালু আছে, এই নামটা পড়ার পরে আমি বুঝতেছি যে এটার একটা একটা জাতীয় একটা ফল হইতে পারে। তারপরে হইতেছে যে এটা অরেঞ্জ হইতে পারে, অ্যাপেল হইতে পারে। জিনিসটা একটু পিকুলিয়ার লাগতেছে, বাট একটু পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা ভালো যে আপনি আজকে ডে ওয়ানে লিখলেন যে ঠিক আছে, ফ্রুট নামের আমার একটা ভ্যারিয়েবল আছে, সেখানে আমি অ্যাপেলকেই স্টোর করলাম। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ফ্রুট নামের একটা ভ্যারিয়েবল আছে, দিস ইজ ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলে আমি অ্যাপেল নামের এই যে ভ্যালুটা আছে সেটাকে আমি স্টোর করলাম। কোথায় স্টোর করলাম? আমি আমার মেমোরিতে স্টোর করলাম, তাই না? আচ্ছা, সো এখানে কিছু আপনি জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছেন, এগুলা কি? এগুলা নিয়ে আমি বলবো, এগুলা নিয়ে প্রবলেম মানে এখনই প্যারা খাওয়ার দরকার নেই। আস্তে আস্তে যায়, আপনি ক্লাসটা শেষ হওয়ার পর বুঝতে পারবেন যে আপনি আসলে অনেক কিছু বুঝছেন, অনেক কিছু বোঝেন নাই। তখন আপনি আবার রেকর্ডিংটা দেখবেন পুরোটা, তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো তাহলে আমি ফ্রুটে কি রাখছি? আমি ফ্রুটে হচ্ছে যে অ্যাপেল নামের এই অ্যাপেল ভ্যালুটাকে রাখছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি করছি? আরেকজন এসে বলছে না, আমি ফ্রুটে অ্যাপেল রাখবো না, আমি ফ্রুটে আসলে অরেঞ্জ রাখবো। সো সেও অরেঞ্জ রাখতে পারে। সো আমি যদি এখন বলি যে একজন ব্যক্তি, আমি যদি বলি নেম, সো এই নেম বলার সাথে সাথে আমি তো বুঝতে পারতেছি অ্যাজ এ হিউম্যান, বুঝতে পারতেছি যে এখানে আসলে একটা কোনো মানুষের নাম রাখা হবে। লেটস সে এখানে আমি বললাম যে এখানে একটা নাম রাখলাম, নামটা হচ্ছে টম, ঠিক আছে? তাহলে এখন এই নেমটা অ্যাকচুয়ালি কি? নেমটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। আর এই টম অ্যাকচুয়ালি কি? এই টম হচ্ছে একটা ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, সো
এখানে খুব সুন্দর আরেকটা জিনিস আমরা একটু বুঝতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে ভ্যারিয়েবল আর এখানে থাকে কি, এখানে থাকে আমার ভ্যালু, তাই না? এই ভ্যারিয়েবল এবং ভ্যালু, এই ভ্যালুটা আসলে কয়েকটা টাইপের হইতে পারে। কি কি টাইপের হতে পারে? আমরা যেহেতু খুবই বিগিনার পড়াশোনা করতেছি, তাই আমরা 3টা টাইপ পড়ব। এই ভ্যালুটা 3 ধরনের হইতে পারে, মনে রাখবেন। এটা হইতে পারে একটা ইন্টিজার, এটা হইতে পারে একটা ফ্লোট, আচ্ছা, এটা হইতে পারে একটা ক্যারেক্টার, এটা হইতে পারে একটা স্ট্রিং। আচ্ছা, এখানে আমি 4টা লিখছি। সো এই ইন্টিজার এবং ফ্লোটটাকে একটা টাইপে লেখা যায়, বাট আমি সেটা লিখি না, আমি 4টা টাইপ বানালাম। আচ্ছা, সো এই ভ্যালুটা কয় ধরনের হইতে পারে? এই ভ্যালুটা আসলে 4 ধরনের হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো এখন কথা হইতেছে যে তাহলে ভাই এই অ্যাপেল, এই টম, এটা আসলে এই এটা তো একটা ভ্যালু, তাই না? এই ভ্যালুটা আসলে এই 4 টাইপের মধ্যে কোনটা পড়তেছে? সো আমরা তাহলে এটা শিখি যে আমরা যেন এই টম বা অ্যাপেল এগুলা দেখেই বলতে পারি যে এটা আসলে কোন টাইপের ভ্যালু বা ভ্যারিয়েবল বা ভ্যালুটা, ঠিক আছে? সো আমরা এই জায়গা থেকে, সাদা জায়গাটাকে চুজ করলাম। সো আমরা এখানে শিখি। সো খুবই সহজে যদি বলি যে এখানে আছে কি নেম। আচ্ছা, সো নেম ইকুয়াল টু, যদি আমি এখানে লিখি টম, তারপর এখানে যদি আমি নেমের, এখন নেম না দিয়ে যদি আমি ফ্রুট দেই, যেটা ছিল এক্সাম্পলে, এখানে যদি আমি অ্যাপেল দেই, আচ্ছা, এরপরে আমি এখানে নাম্বার দিলাম, এখানে নাম্বারের ভ্যালু দিলাম 7, তারপরে এখানে আমি নাম্বার পুরাটা লিখলাম, এখানে আমি দিলাম হচ্ছে 5.6, এটাও তো হইতে পারে, রাইট? হ্যাঁ, তারপরে আমি এখানে দিলাম কি দিব, লেটস সে এ বি সি। এখানে আমি কি দিলাম, একটা সিঙ্গেল ক্যারেক্টার। সো এই কয়েকটা জিনিস হইতে পারে। সো আমি তাহলে এগুলাকে এখন বলি যে এটা কোনটা টাইপ। এই যে একটা সিঙ্গেল ইনভার্টেড যে কমা আছে, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল যে কোটেশন আছে, এই সিঙ্গেল কোটেশন এবং যে এখানে কিন্তু একটা না, টোটাল 3টা ওয়ার্ড আছে, তাই না? একের বেশি যদি ওয়ার্ড থাকে এবং সেটা যদি আমার সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে থাকে, আমি আবারও বলতেছি, হোয়াট ইজ সিঙ্গেল কোটেশন? এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। ডাবল কোটেশন কি? ডাবল কোটেশন হচ্ছে এরকম, টম যদি এর মধ্যে থাকতো। সো টম এভাবেও থাকতে পারে, টম হচ্ছে ডাবল কোটেশনের মধ্যেও থাকতে পারে, দুইটা সেম আর কি, এটা দুইটার কোনো পার্থক্য নাই। আচ্ছা, সো তাহলে এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকুক বা ডাবল কোটেশনের মধ্যে থাকুক, যদি যখনই আমি এরকম 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড, মানে মোর দেন ওয়ান ওয়ার্ড যদি থাকে, তাহলে সেটাকে আমি কি নামে বলতে পারি? সেটাকে আমি আজকে থেকে মনে রাখবেন, সেটা হইতেছে একটা স্ট্রিং। স্ট্রিং, ঠিক আছে? যেটাকে আমরা ওয়ার্ড বলি ইংলিশে, সেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় স্ট্রিং। এটা যেন মনে থাকে আপনার, হ্যাঁ? কারণ সামনে আমরা এগুলো নিয়ে অনেক কাজ করব। আচ্ছা, তাহলে ভাইয়া এখানে 3টা আছে, এখানে আছে একটা, তাহলে এই একটা ক্যারেক্টার বা একটা ওয়ার্ড, যেটা আমরা ইংলিশে বলি ওয়ার্ড, সেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় ক্যারেক্টার। সো এই সিঙ্গেল ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ের ভাষায় ক্যারেক্টার বলা হয়, কিন্তু আমরা লিখি আসলে CHAR, শর্ট করে লিখি। আর এখানে যে স্ট্রিং বলতেছি, এটারও শর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে STR। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এখন তাহলে বাকি থাকলো 2 জন, একজন হচ্ছে 7, একজন হচ্ছে 5.6, রাইট? সো প্রোগ্রামিংয়ের ভাষায় এই 7কে বলা হয় ইন্টিজার, অ্যান্ড 5.6কে বলা হয় ফ্লোট, বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ডাবলও বলা হয়। এখন ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য কি, সেটা আজকের আমাদের টপিক না, সেটা আমরা পরবর্তীতে বুঝবো। বাট আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটাকে ফ্লোট হিসেবেই চিন্তা করব, যে এটা একটা ফ্লোট। ফ্লোট মানে কি? একটা দশমিক সংখ্যা। তাহলে আপনাকে যদি আমি এখন বলি যে এই নেমের ডাটা টাইপটা কি, তখন ডাটা টাইপ, ঠিক আছে? ডাটা টাইপ মানে কি? এই যে এটা তো আমার একটা ডাটা, এটা তো আমার একটা তথ্য। সো আমি এখন বলতেছি এই যে নেমের মধ্যে তো এখন কে আছে? টম আছে। সো টমের টাইপটা কি বা এই নেমের টাইপটা কি? তখন আপনাকে বলতে হবে যে দিস ইজ স্ট্রিং, ঠিক আছে? এটা যেন আপনি বলতে পারেন। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা এই নাম্বারের ডাটা টাইপটা কি, তখন আপনি দেখবেন নাম্বারে কে বসে আছে? নাম্বারে বসে আছে হচ্ছে 5.6, হুইচ ইজ আ ফ্লোট ভ্যালু। তখন আপনাকে বলতে হবে যে নাম্বার হইতেছে এখন একটা ফ্লোট টাইপের ডাটা। এবিসি কি টাইপের ডাটা হয়ে আছে? এবিসি এখন
একটা সিঙ্গেল যেহেতু ওয়ার্ড আছে তাহলে সেটাকে আমরা কি বলবো, এটা একটা ক্যারেক্টার টাইপের ডাটা। সো আই গেস আপনি হচ্ছে যে ভ্যারিয়েবল জিনিসটা কি সেটা বুঝতে পারছেন। আপনি এখানে স্ট্রিং, তারপরে হচ্ছে ডাবল ক্যারেক্টার, ফ্লোট ভ্যালু, মোটামুটি একটা জেনারেল আইডিয়া পাইছেন যে দশমিক সংখ্যাকে বলা হচ্ছে ফ্লোট, তারপরে একটা পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে ইন্টিজার, তারপর অনেকগুলো ওয়ার্ড থাকবে, সেটা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকতে পারে, সেটা ডাবল কোটেশনের মধ্যেও থাকতে পারে, সেটাকে আমরা বলতে পারি স্ট্রিং, রাইট। সো মোটামুটি একটা জেনারেল ওভারভিউ দিলাম যে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় এই ওয়ার্ড, নাম্বার, এই জিনিসগুলোকে কীভাবে ডিল করি। আচ্ছা, সো তাহলে এখন ভ্যারিয়েবল নেওয়া মানে লেখার কিছু রুলস এবং রেগুলেশন আছে, আপনি যে কোনো বইতেই লিখতে পারেন না। আচ্ছা, এখানে আমি আরেকটা মিনিংফুল কথা লিখছি যে আপনি আজকে ডে ওয়ানে ফ্রুটের মধ্যে অ্যাপেল লাগছেন, হুইচ ইজ আ হিউম্যান থিং, যেটা আমরা মানুষরা বুঝি যে ফ্রুট কিন্তু অ্যাপেল হইতে পারে, ফ্রুট অরেঞ্জ হইতে পারে। কিন্তু আপনি যদি এভাবে লিখেন যে এক্স ইকুয়াল টু অ্যাপেল, আপনি কি কখনো বুঝতে পারবেন যে এক্স দেখলে কি অ্যাকচুয়ালি এটা তো অ্যাপেল, কমলা, আমি তো কিছু বুঝতেছি না। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে এই পাশে যে নামটা সেটা যেন একটা মিনিংফুল নাম হয়। যেমন এখানে টমের নামটা লেখার জন্য আমি কিন্তু এখানে এবিসি দেই নাই, আমি কিন্তু নেমই দিছি, ঠিক আছে। সো এই যে নেম, এই যে ফ্রুট, এই যে নাম, এই যে নাম্বার, এই যে এবিসি, এগুলা লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে। সেগুলোকে বলা হচ্ছে ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। আচ্ছা, সো কেস সেন্সিটিভ জিনিসটা কি? কেস সেন্সিটিভ জিনিসটা হইতেছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে কেস ম্যাটার। আমরা দুই ধরনের কেস নিয়ে আমরা ইংলিশ গ্রামারে পড়াশোনা করছি। একটা কি, একটা হচ্ছে আপার কেস, একটা কি লোয়ার কেস, তাই না? সো ইংলিশে আমরা কি পড়াশোনা করছি? আপার কেস, আপার, আরেকটা পড়াশোনা করছি সেটা হচ্ছে লোয়ার। ওকে, সো তার মানে আমরা যে এই যে ভ্যারিয়েবলগুলো লিখতেছি, এখানে তো আমি সবগুলো লোয়ার কেস লিখছি। এখন আপনার তো কোশ্চেন হওয়া উচিত ছিল যে ভাই এন এ এম ই এভাবে কি লেখা যেত না? অবশ্যই যেত, কিন্তু আমরা সচরাচর আসলে এই বড় হাতের বা আপার কেসের দিয়ে আমরা লিখি না, আমরা সবসময় লোয়ার কেস দিয়ে লিখি। এটা আসলে কনভেনশনালি হয়ে আসতেছে যুগের পর যুগ থেকে যে আমরা ছোট হাতে লিখবো। হ্যাঁ, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ম্যাটার করে বড় হাতের লেখা, সেটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে যে শিখবো, বাট ফর দ্য বিগিনার লেভেল আমাদেরকে এইভাবে জিনিসটা চিন্তা করতে হবে। আচ্ছা, সো তাহলে কেস সেন্সিটিভ কি? এই যে এখানে যে ফ্রুট আছে আর এখানে যে ফ্রুট আছে এটা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল। আমরা বাঙালি, সরি বাঙালি না, আমরা যারা ইংলিশ বুঝি তারা বুঝতে পারতেছি যে এই ফ্রুট মানেও ফল, এই ফ্রুট মানেও ফল, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমার কম্পিউটার এটাকে আসলে দুইটা আলাদা জিনিস দিয়ে বোঝে। কারণ কি, এখানে বড় হাতের আছে, এখানে ছোট হাতের আছে। সো আপনি যদি লিখেন, লেটস সে আপনি যদি এখন এখানে এভাবে লিখেন যে এন এ এম ই, এর ভিতরে আপনি কি দিলেন? টম দিলেন। আর এন এ এম ই এর ভিতরে আপনি 6 দিলেন, ঠিক আছে, 6 দিলেন। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এই এন এ এম ই অ্যাকচুয়ালি কী টাইপের ডাটা, আপনাকে তখন বলতে হবে এটা একটা ইন্টিজার। আবার এই এন এ এম ই এটা কী টাইপের ডাটা, তখন আপনাকে বলতে হবে এটা একটা স্ট্রিং। এখানে দুইটা সেম কিন্তু না, যেহেতু দুইটা ডিফারেন্ট এবং তাদের ভ্যালু ডিফারেন্ট, তাহলে সেটা দুইটা কিন্তু আলাদা টাইপের ভ্যারিয়েবল। সেটা এখানে খুব সহজে বোঝানো হয়েছে যে ফ্রুট এবং ফ্রুটস ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে কি বলছে? মাস্ট স্টার্ট উইথ এ লেটার। আপনাকে অবশ্যই একটা লেটার দিয়ে শুরু করতে হবে। আপনি কখনো এরকম করতে পারবেন না যে ওয়ান নেম, এটা আপনি লিখতে পারবেন না। এভাবে যদি আপনি ভ্যারিয়েবল নামকরণ করেন তাহলে সেটা ভুল হবে। আপনি যদি এভাবে লিখেন, লেটস সে এন এ এম ই 2, সেটা একটা মানে লেজিট জিনিস, সেটা একটা অ্যাবসোলিউটলি কারেক্ট। বাট আপনি আগে নাম্বার দিতে পারবেন না, আপনাকে অবশ্যই শুরুতে লেটার দিয়ে শুরু করতে হবে। এটা আমি একটু পরে হচ্ছে কোড করে দেখাচ্ছি যে এগুলোকে কী ধরনের এরর দেখায়। আচ্ছা, তারপর হইতেছে যে এই আন্ডারস্কোর অ্যালাউ ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে, এটা আবার কী জিনিস? সেটা হইতেছে যে এই যে ফার্স্ট 3 লেটার। সো দেখেন আমি নিচে কিন্তু একটা করে আন্ডারস্কোর দিছি, তাই না? সো এই জিনিসটা কিন্তু একটা মানে রাইট ভ্যারিয়েবল নেম, ভ্যালিড ভ্যারিয়েবল নেম লেখার ওয়ে। সো দেখেন আমি কিন্তু এই 3টা সামনে দিই নাই, এই 3টা কিন্তু মিডিলে আছে, তার মানে কি এটাও একটা ভ্যালিড আমার রুল অনুযায়ী, রাইট? সো আমি তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা একটা স্ট্রিং, তাহলে ফার্স্ট 3 লেটার আমি এভাবেও লিখতে পারি, ফার্স্ট 3 লেটার, এটাও একটা রাইট ওয়ে। আমি ফার্স্ট 3 লেটার এখানে আমি এগুলাও দিতে পারি, সেটাও একটা রাইট ওয়ে। তারপরে আমি ফার্স্ট 3 লেটার এখানে দেখেন বড় হাতের দিয়ে দিছি, আমি মাঝখানে বড় হাতে দিছি, এটাও একটা রাইট ওয়ে, কারণ আমি রুলস ভায়োলেট করতেছি না। আমি এখানে আগে নাম্বার দেই নাই, তারপরে আমি হচ্ছে যে এই প্লাস মাইনাস দিয়ে শুরু করেন। এখানে দেখেন 3টার মধ্যে কি কোথাও প্লাস মাইনাস আছে? কোথাও কিন্তু প্লাস মাইনাস নাই। সো আপনি ফার্স্ট প্লাস 3 প্লাস এভাবে লিখতে পারবেন না, এভাবে লিখলে কিন্তু আপনার ভুল হবে, ঠিক আছে।
সো তাহলে আমরা ভ্যালিড ভ্যারিয়েবল নেম কিভাবে করা যায় এবং কি কি করা যাবে না সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। যে আমরা যদি ছোট হাতের এবং বড় হাতের রাখি তাহলে সেটা দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। আমরা নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম শুরু করতে পারবো না। আর আমরা আন্ডারস্কোর দিতে পারবো লাইক দিস, এখানে আমরা যেভাবে আন্ডারস্কোর দিছি এভাবে আমরা লিখতে পারবো। অ্যান্ড হইতেছে যে আমরা কখনোই প্লাস মাইনাস দিয়ে সেগুলোকে অ্যাড বা যোগ এখানে করতে পারবো না। আর আপনাকে আবার প্রশ্ন করি যে এই জিনিসটা এখানে দেয়া আছে, এই জিনিসটা দেখলেই বোঝা উচিত যেটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তার মানে এগুলাকে বলা হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যালু, রাইট? ওকে, আচ্ছা। সো তাহলে আমরা স্ট্রিং নিয়ে পড়াশোনা করি। স্ট্রিং কি বলছে? রিপ্রেজেন্ট টেক্সট। স্ট্রিং হচ্ছে সিম্পলি আমাদেরকে টেক্সট রিপ্রেজেন্ট করতেছে, এগুলো একটা টেক্সট, তাই না? আচ্ছা, সারাউন্ডেড বাই কোটস, এটা নিয়ে তো আমি একটু আগে বললাম যে আমি ফ্রুটের এখানে অ্যাপেল এভাবেও দিতে পারি, আমি ফ্রুট আবার অ্যাপেল এভাবেও লিখতে পারি, দুইটাই কারেক্ট, কোনোটাই ভুল না। বাট এখানে কিছু কিছু সিনট্যাকটিক্যাল বিষয় আছে, সেটা নিয়ে আমি একটু বলতেছি যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সো ফ্রুট, এখানে অ্যাপেল আমি সিঙ্গেল কোটেশন, যে এখানে স্টার্ট যদি আমি সিঙ্গেল কোটেশন দিয়ে করি, আমি স্টার্ট যদি সিঙ্গেল কোটেশন দিয়ে করি তাহলে ইন্ডো আমার কিন্তু সিঙ্গেল কোটেশনই হতে হবে। আমি যদি স্টার্টে ডাবল কোটেশন করি তাহলে ইন্ডেও আমার কিন্তু ডাবল কোটেশন হবে। আমি কিন্তু কখনো এখানে ডাবল কোটেশন দিয়ে এখানে সিঙ্গেল দিতে পারবো না, সেটা কিন্তু একটা এরর। সো শুরু যেটা হবে শেষেও কিন্তু সেটা হবে, সেটাই আমি এখানে বুঝাইছি। আচ্ছা, এখন মানে অনেকে বলতে পারে যে ভাই আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছি, তারপরে মাঝখানে এটা একজনের যে শি সেইড, এটা একটা কোটেশন থাকে না যে এ ওয়াইজ ম্যান সেইড দিয়ে আমি কোটেশনের মধ্যে একটা উক্তি লিখি। সো সেই জিনিসটাই আসলে এখানে বলা হয়েছে যে শি সেইড, সে বলছে, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে যদি শুরু করি তার মানে আমার লাস্টে কি হবে? অবশ্যই ডাবল কোটেশন হবে। আর এখানে যেহেতু আমি একটা উক্তি লিখতেছি তাহলে এই উক্তিটা শুরু এবং এই উক্তিটা শেষ, শেষ পর্যন্ত আমাকে এই কোটেশনটাই মেনটেন করতে হবে। একটু কঠিন লাগতেছে বাট আমি একটু পরে রান করে দেখাচ্ছি, আরও সহজ লাগবে। তাহলে আমি যদি ডাবল কোটেশন দিয়ে এটা শুরু করি তাহলে আমাকে শেষ করতে হবে কোন কোটেশন দিয়ে? ডাবল কোটেশন দিয়ে। মাঝখানে যদি সিঙ্গেল কোটেশন থাকে দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা আসলে দ্যাট ইজ, রাইট? এভাবে আমরা সেন্টেন্সগুলোকে লিখতে পারি। আচ্ছা, এরপরে এরপরে জিনিসটা কি? এরপরে জিনিসটা হচ্ছে যে এটা আবার কি, এখানে আবার ব্যাক স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, উল্টা হয়ে আছে সেটা, সেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আপনি যদি কম্পিউটারের শিফট বাটনের পাশে চেক করেন, মানে রাইট শিফট আর কি, ডান দিকের শিফটে প্রশ্নবোধক যেখানে আপনি ক্লিক করেন ওখানে দেখেন যে একটা স্ল্যাশ আছে, তাই না? এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আর এইটা কি? এটাও একটা টাইপের স্ল্যাশ। এটা আপনি কোথায় পাবেন? ইন্টারের উপরে আপনি যেটা আছে সেইটা আপনি একটু দেখেন, ইন্টার যেখানে ক্লিক করেন তার উপরে এরকম একটা আছে আর এরকম একটা আছে। সো আপনাকে যদি এরকম দেন তাহলে আপনাকে এরকমের ক্ষেত্রে কি ধরনের আউটপুট আসে আমি একটু যদি দেখাই। এখানে সিম্পলি যেটা বলা হয়েছে যে এটা যদি শুরু হয় এই কোটেশন দিয়ে তাহলে শেষ হবে এই কোটেশন দিয়ে। এই কোড আপনি যদি আবার একটা কোটেশন ইউজ করতে চান, আপনি একটু জিনিসটা লক্ষ্য করেন, এখানে আপনি এই কোটেশন দিয়ে শুরু করছেন, আপনি যদি এখানে এই কোটেশনটা দিয়ে দেন তার মানে আমার স্ট্রিং কি বুঝবে? এটা হচ্ছে একটা স্ট্রিং। কিন্তু আমি তো আসলে চাইতেছি এই ধরনের একটা লেখা যে শি সেইড, আমি চাচ্ছি যে এরকম কিছু একটা থাক, দ্যাটস দেন ব্লা ব্লা ব্লা, দেন এই জিনিসটা আমার যেন আউটপুটে দেখায় বা আমার যেন কম্পিউটারে এটা এটা প্রিন্ট করতে পারে, রাইট? সো তাহলে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমি একটু আগে বললাম যে আপনি শুরু যেটা করছেন শেষও যদি সেটাই করেন তখন কম্পিউটার শুধুমাত্র এইটাকে চিনতে পারবে। সো কম্পিউটারকে বোঝাইতে হবে না আমি আসলে এটা শুরু করলেও আমার এটা শেষ না, এটা বোঝানোর জন্য এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ দিতেছি। তাহলে আমার শেষ কোনটা? এই যে এটা হচ্ছে কম্পিউটার বুঝবে যে এটা যদি শুরু হয় তার মানে এটা হচ্ছে শেষ, আর এটার শেষ কোনটা? এটার শেষ হচ্ছে এইটা। আর মাঝখানে যে এই ডাবল কোটেশন আছে এই ডাবল কোটেশনের কাজ হচ্ছে যে আমাকে এই জিনিসটা সুন্দর করে প্রিন্ট করে দিবে। তো চলেন আমি এটা একটু কোড ব্লকসে দেখাই। এখন কোড ব্লকস একটু শুনলে আবার ভয় পেয়ে, কোড ব্লকস না, অ্যাকচুয়ালি এটা আমি ভিএস কোডে দেখাবো। সো আজকে এগুলো হইতেছে আপনাদেরকে যা যা শেখাবো সব কিছু এখানে ফাইল আছে। আচ্ছা, সো এই ফাঁকে আমি তাহলে একটু ভিএস কোড নিয়ে কথাবার্তা বলি। সো হোয়াট ইজ ভিএস কোড, রাইট? সো আমি এখানে একদম কম্পিউটারটা জিরো থেকে শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের এই জায়গাতে ভিএস কোড আছে, তাই না? এই যে এখানে ভিএস কোড। তো আপনি ভিএস কোডে যদি ক্লিক করেন, আমি একটা নতুন একটা ফোল্ডার, মানে আপনি ভিএস কোডে কীভাবে ঢুকবেন সেটা আমি দেখাই। সো আপনি লেটস সে এখানে একটা নিউ ফোল্ডার বানাইলেন, আপনি কাজ করবেন, কোড লিখবেন। সো আপনি নিউ ফোল্ডার বানানোর পরে এই ফোল্ডারের ভিতরে গেলেন, এই ফোল্ডারে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারেন যে ওপেন উইথ কোড, এই জিনিসটা আপনার কম্পিউটারে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নয়। আপনি যদি এখানে দেখেন যে আরেকটা, এটা সবার কম্পিউটারে আছে যে ওপেন ইন টার্মিনাল,
ঠিক আছে, আপনি এখানে এসে রাইট ক্লিক করলে ওপেন ইন টার্মিনাল এই জিনিসটা দেখতে পাবেন। হোয়াট ইজ টার্মিনাল এই জিনিসটা আমরা গিটহাব ক্লাসে খুব সুন্দর করে বুঝবো। এইখানে যদি আপনি এই জিনিসটা লিখেন সিও, আমি একটু জুম করি, CODE স্পেস ডট, এই জিনিসটা দিয়ে যদি আমি ইন্টার চাপি তাহলে এই ফোল্ডারটা, এই যে নিউ ফোল্ডার 5 যেটা, সেটা কিন্তু আমার VS কোডে ওপেন হয়ে যাবে। VS কোড ওপেন হওয়ার পরে VS কোডটা আপনি বড় করবেন। আপনি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন কিন্তু আপনি হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন যে হোয়াট ইজ দিস, এগুলো কী কী। আপনি শুরুতেই ওয়েলকাম যেটা সেটাকে কেটে দিবেন। তারপরে আপনার এখানে যে এই AI সাজেশন দিতেছে এটারও দরকার নাই, এটাও আপনি কেটে দিবেন। এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি কি হলো, নাম মানে খুব একটা নাম ভালো হলো না। সো আপনি এখান থেকে রিনেমও করতে পারেন এই ফোল্ডারের, ঠিক আছে। সো আমরা এটা পরে রিনেম করব। সো কাজই করে আমরা হচ্ছে আগে রিনেমই করে আসি। সো লেটসে আমরা পাইথন শিখবো, তাই আমরা এটাকে রিনেম করে পাইথন দিলাম। আচ্ছা, সো এটা এখন কি বলতেছে দেখেন, এখানে বলতেছে এখানে আপনি রিনেম করতে পারবেন না। কারণ কি রিনেম করতে পারবেন না? এই কারণে যে এই ফাইলটা অলরেডি একটা জায়গায় ওপেন হয়ে আছে। সো সর্বপ্রথম আপনাকে এটা কাটতে হবে, তারপরে আপনি ট্রাই এগেইন নিয়ে দিলে সেটা কিন্তু রিনেম হবে। সো আমি যদি আবার একটু দেখি, কেটে দিলাম। হ্যাঁ, এটাকে আমি এখন রিনেম করব। সো PYTH1 পাইথন। সো আমি কিন্তু এখন পাইথনে ক্লিক করলাম। আচ্ছা, এটা কি আরেক জায়গায় ওপেন হয়ে আছে? ও হ্যাঁ, এখানে ওপেন হয়ে আছে। সো এটাকে আমি কেটে দিই। সব কিছু কেটে দেওয়ার পর আমি ট্রাই এগেইন দিলে এটা কিন্তু হবে আর কি, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আমি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ফোল্ডারটা ওপেন হয়ে আছে। আচ্ছা, সো আমি পাইথন ফোল্ডারটা ক্রিয়েট করলাম। আমি আবারও বললাম অনেকের কম্পিউটারে হয়তো এটাও নাও থাকতে পারে। সো ওপেন ইন টার্মিনাল, জাস্ট টার্মিনালে যাব, যাওয়ার পরে কোড স্পেস একটা ডট, এই তিনটা জিনিস লিখবো, লিখে ইন্টার দিব, এটা ওপেন হয়ে যাবে। এই জিনিসটা যদি কারো কঠিন লাগে তাহলে সে এটাও করতে পারে। সে এভাবেও কিন্তু ওপেন করতে পারে। সে প্রথমে এখানে যাবে, এখানে যাওয়ার পরে সে এই ফাইলে যাবে, ফাইলে যাওয়ার পরে সে ওপেন ফোল্ডার নামের একটা এখানে আছে। সো সে প্রথমে কোথায় গেল, সে প্রথমে VS কোডে যাবে, তারপরে ফাইলে আসবে, ফাইলে আসার পরে ওপেন ফোল্ডার আছে, ওপেন ফোল্ডারে আসবে। ওপেন ফোল্ডারে আসার পরে যেহেতু এটা আমি ডেস্কটপে ক্রিয়েট করছি, সো ডেস্কটপে পাইথন কোথায় আছে, এই যে ডেস্কটপে পাইথন আছে। সো পাইথনে ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার দিলে পাইথনটা আমার এখানে চলে আসলো। সো ইটস মানে ইজি যে আমি ওই ফোল্ডারটা VS কোডে ওপেন করলাম, ঠিক আছে। এখন আমি এখানে একটা লেটসে কোড লিখব। সো আমি একটা কি দিলাম, নাম দিলাম যে ডেমো ডট পিওয়াই। এই ডট পিওয়াই জিনিসটা কি, পাইথন যে আমি লিখবো সেটা এই আমার কম্পিউটার বা আমার VS কোডকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি এখানে লিখতেছি যে ডেমো ডট পিওয়াই, এটাকে বলা হয় এক্সটেনশন। আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেটা আমি VS কোডকে বুঝাইতেছি যে আমি পাইথনে লিখবো। সো এখানে আমি লিখলাম। এখন যদি মানে কেউ যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো কোড করে, তখন কিন্তু লেটস সে কেউ একজন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোড লিখবে, তখন সে কী লিখবে, ডেমো ডট JAVA, ঠিক আছে। এই যে জাভা দেওয়ার সাথে সাথে কিন্তু জাভা বুঝতে পারলো যে এটা একটা জাভার প্রোগ্রাম এখানে লেখা হবে। এখানে আর পাইথন কোড লিখলে কাজ করবে না। আবার কারো যদি মন চায় যে সে C++-এ কোড লিখবে, ঠিক আছে, তখন সে অ্যাকচুয়ালি কী দিবে, CPP, ঠিক আছে। CPP দিলে তখন আমার এই VS কোড খুব সহজে বুঝতে পারবে যে এখানে আমি C++ কোডটা রান করতে চাচ্ছি। আবার এখানে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো কেউ যদি এভাবে ডেমো ডট JS দেয়, তখন আমার এই VS কোড অটোমেটিকলি বুঝতে পারবে যে এখানে জাভাস্ক্রিপ্ট আমি কোড রান করতে চাই। সো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট, জাভা, CPP এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে পড়াশোনা করবো না, আমরা যেহেতু পাইথন নিয়ে পড়াশোনা করবো, তাই আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা এই জিনিসটা এখানে ডেমো দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা প্রবলেমটা কোথায় ছিল আমাদের? আমাদের প্রবলেমটা ছিল যে এই জিনিসটা বোঝার যে অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে আমি কী ধরনের আউটপুট চাইতেছি, তাই না? সো আমি ওই জিনিসটা একটু ওপেন করি, আমার অলরেডি এটা কোড করে রাখা আছে। সো আমি ফোল্ডারটা ওপেন করি, পাইথন ভ্যারিয়েবল স্ট্রিং লেসন, এই জিনিসটা আমাকে VS কোড ওপেন করতে হবে। আচ্ছা, ওকে। সো হ্যাঁ, সো এখানে দেখেন যে শি সেইড দিস ইজ এ গ্রেট টেস্টিং অ্যাপেল। সো এই জিনিসটাকে আমি প্রিন্ট করতে চাই। প্রিন্ট করতে মানে কি, আমি এই জিনিসটা যেখানে লিখছি, এই সেন্টেন্সটা আসলে কি বলেন তো? এই সেন্টেন্সটা কিন্তু এখন একটা স্ট্রিং টাইপের
ভ্যালু হোল্ড করতেছে, তাই না? এটা কিন্তু একটা সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু একটা স্ট্রিং, কারণ কি এখানে মোর দেন ওয়ান ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? সো আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি, সো প্রিন্ট করার জন্য খুব সিম্পলি পাইথনে প্রিন্ট কথাটা লিখতে হবে। অ্যান্ড আমি প্রিন্ট কি করতে চাচ্ছি, আমি অ্যাকচুয়ালি এই পুরা কথাবার্তাগুলোকে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। তো এই পুরা কথাবার্তাগুলো কোথায় আছে, এই সেন্টেন্সের মধ্যে আছে, তাই না? সো আমি সেন্টেন্সটা এখানে লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পরে আমি একটা মানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমি যে ইন্টার দিতেছি না, ইন্টার দেওয়ার পরে এখানে দেখেন সাদা হয়ে যাচ্ছে, তাই না? ইন্টার দেওয়ার পরে সাদা হয়ে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে, কারণ আমি যখন একটা নতুন একটা কিছু লিখতেছি তখন কিন্তু এখানে বারবার কাজ হইতেছে। সো এই জিনিসটা আমাকে সেভ করতে হবে। সো আপনি যদি কন্ট্রোল এস দেন, CTRL কন্ট্রোল এস, তাহলে এই জিনিসটা বারবার সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো সেভ না করলে কিন্তু কাজ হবে না। এই যে আমি যে এখানে একটু রিমুভ করলাম, এই কারণে কিন্তু কি হইতেছে, সেভ করতে বলতেছে। সো আমি সেভ করলাম, সেভ করলে কিন্তু এটা চলে যাবে। আচ্ছা, আপনারা একটু অবাক হইতে পারেন যে এখানে আমাকে একটা মিশা মিশা ওয়ার্ড দিতেছে, এটা অ্যাকচুয়ালি আমাকে এআই সাজেস্ট করতেছে, বাট আমি তার সাজেশনটাকে কখনো অ্যাকসেপ্ট করবো না, মাঝে মাঝে করবো আর কি। সো আমি এই জিনিসটা এখন প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য আমি আপনাদেরকে দেখাই দেই যে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে, আচ্ছা, হোয়াট ইজ এক্সটেনশন? এই জায়গাতে গেলে আপনি এক্সটেনশন পাবেন। আপনি যে পাইথন প্রোগ্রাম এখানে লিখতেছেন, বা আপনি যে পাইথন প্রোগ্রাম এখানে কাজ করবেন, রান করবেন, লিখবেন, আউটপুট দেখবেন, যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করবেন। সো সেই জিনিসগুলো তো আপনাকে রান করে দেখতে হবে। প্রোগ্রাম আমরা অলওয়েজ রান করে একটা ইনপুট দেই, সেখান থেকে আমরা রান করে একটা আউটপুট পাই। সো সেই জিনিসটা করার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটার নাম কি? সেটা হচ্ছে কোড রানার। সো কোডটা রান করবে এই টাইপের একটা এক্সটেনশন, ঠিক আছে? সো কোড রানার এখানে লিখলে এই যে দেখা যাচ্ছে যে ডট রান নামের একটা লোগো যুক্ত, যেটা আসলে কত মিলিয়ন, প্রায় 40 মিলিয়নের মতো এটা ডাউনলোড হয়েছে, মোস্ট প্রবলি, আই এম নট শিওর। সো এই জিনিসটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি এখানে অলরেডি ইনস্টল করে রাখছি, বাট আপনি এটা কি করবেন, ইনস্টল করবেন, আপনি এখানে গেলে এটা পাবেন। সো এই জিনিসটা করার কারণে যেটা হইলো, আমি যখন এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন না আপনি, এই লোগোতে যখন আসবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে রান পাইথন ফাইল। এখন যদি আপনি রান পাইথন ফাইলে দেন, তাহলে এই প্রোগ্রামের আউটপুট কী হবে সেটা দেখাচ্ছে। সো আপনি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এখানে কি দেখাচ্ছে, শি সেইড দিস ইজ এ গ্রেট টেস্টিং অ্যাপেল, রাইট? সো তাহলে আপনি বুঝতে পারলেন যে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দুইটা থাকলে কীভাবে আপনাকে ডিল করতে হবে, এটা এভাবে দেখলেন। আচ্ছা, বাট আমাদের এর পরের এক্সাম্পলটা কী ছিল? পরের এক্সাম্পলটা ছিল কাইন্ড অফ এইরকম, তাই না? সেন্টেন্স ইন ডাবল, সেন্টেন্স ইন সিঙ্গেল। সো আমি এই জিনিসটাকে আপাতত মুছে দিই, আমি এই জিনিসটাকেই রাখি। সো এই জিনিসটাকে রাখার পরে এখানে আমি এই যে শি সেইড, তারপরে একটা স্ল্যাশ আছে, তারপরে দিস ইজ এ গ্রেট টেস্টিং অ্যাপল, তারপর আবার একটা স্ল্যাশ আছে, তারপরে দুইটা কোটেশন আছে। এই জিনিসটা কি, এটা আমি একটু বোঝার ট্রাই করি, হ্যাঁ? আচ্ছা, সো এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে আমি কোথায় নিছি, সেন্টেন্স ইন ডাবলের মধ্যে নিছি, তাই না? আচ্ছা, সো এখানে আমার শুরু হয়েছে কোন কোটেশন দিয়ে, ডাবল কোটেশন। আমার পাইথন প্রোগ্রাম হঠাৎ করে দেখতে পাচ্ছে যে এখানেও একটা ডাবল কোটেশন আছে, তার মানে সে তো, তার তো উচিত যে এই পুরাটা একটা স্ট্রিং চিন্তা করা। কিন্তু আমি তাকে নিষেধ করে দিলাম যে না, এটা আসলে আমার স্ট্রিংটা শেষ না। এখানে আমি স্ল্যাশ দিয়ে বুঝাইলাম যে আমি এখানে একটা উক্তি প্রিন্ট করতে চাই, যেটা একটা কোটেশনের মধ্যে থাকবে। সো এই জিনিসটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি আমি এই সিনট্যাক্সটা লিখছি। এটা আপনারা হয়তো প্রথমবার দেখতেছেন বলে একটু অন্যরকম লাগতেছে, বাট এভাবে আপনাকে যদি আপনি একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো সেন্টেন্স লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো তাহলে আমি যদি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে সেভ করতে বলতেছে। সো আমি কন্ট্রোল এস দিলে ওটা চলে যাবে। তারপর আমি এখানে আসবো, এখানে আসার পরে রান পাইথন ফাইল, এখানে ক্লিক করার পরে আমার এখানে এই জিনিসটা রান হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ওই স্ল্যাশটা কিন্তু প্রিন্ট হবে না, কারণ কি, এটা তো প্রিন্ট হওয়ার কথা না, আমি তো জাস্ট এই জিনিসটাকে প্রিন্ট করতে চাই, রাইট? এই কোটেশনের ভিতরের কথাটা কোটেশন সহ, যে আমরা যখন আমরা ইংলিশ গ্রামার বা একটা কিছু লিখতাম, লেটস এ প্যারাগ্রাফ, তখন কিন্তু আমরা এই ধরনের জিনিস লিখতাম, তাই না? বা আমরা যখন হইতেছে যে কি বলে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ পড়ছিলাম না গ্রামারে, সেই জিনিসগুলো যেভাবে লিখতাম সেই জিনিসটা পাইথনে এভাবে লেখা যায়, যে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে বোঝাচ্ছি। তো এটা যদি ডাবল কোটেশনের ক্ষেত্রেও হয়, তাহলে সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রেও তো জিনিসটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সো আমি সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রেও জিনিসটা দিই। সো সিঙ্গেল কোটেশনের জিনিসটা এখানে দিই, হ্যাঁ। সো আমি এখন হচ্ছে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটাকে রান করি। সো দেখেন আমার কিন্তু দুইটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে রান, দেখতে পাচ্ছেন? সো দিস ইজ মানে খুবই সিনট্যাকটিক্যাল বিষয়। আমি আপনাদেরকে এই স্লাইডগুলোও দিয়ে দিব, এখানে আপনারা এগুলো নিজেরা দেখবেন, দেখে নিজেরা টাইপ করবেন, আমার মতো টাইপ করে করে রান করবেন, তাহলে আপনারা জিনিসগুলোতে খুবই হ্যান্ডি হয়ে যেতে পারবেন। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার।
কীভাবে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন হ্যান্ডেল করতে হয় মাল্টিপল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি কোথায়, ইন্ডেক্সিং। হোয়াট ইজ ইন্ডেক্সিং? আচ্ছা, আপনি তো এটা মোটামুটি শিখে ফেলছেন কি এটা একটা স্ট্রিং, রাইট? স্ট্রিং কেন? কারণ হচ্ছে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে তাই এটা একটা স্ট্রিং। এখন স্ট্রিংয়ের ইন্ডেক্সিং বলে একটা টপিক আছে। এই যে ওয়ার্ড, এটা কত নম্বর ইন্ডেক্সে আছে? এটা আসলে 0 নম্বর ইন্ডেক্সে বসে আছে। আপনার এখন মনে হতে পারে যে ভাই 0 থেকে কেন শুরু হলো, 1 থেকে কেন শুরু হলো না? এগেইন এটা একটা কনভেনশন। এভাবেই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করা হয়েছে বা এভাবেই তাকে তৈরি করা হয়েছে যে প্রথম যে ওয়ার্ড তাকে 0 দিয়ে ডিনোট করতে হবে। তাহলে আমরা যারা 1 2 3 4 5 গুনি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে বলতে পারি এই ওয়ার্ডের লেন্থ কত, মানে এই যে সেন্টেন্সটা বা এই ওয়ার্ডটা, এটা তো সেন্টেন্স না, এটা তো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের এখানে লেন্থ কত। সো আপনাকে তখন লেন্থ বলতে হবে দিস ইজ লেন্থ ইজ 5, বাট ইন্ডেক্সিং এর ক্ষেত্রে বলতে হবে এটা 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এই দুইটা জিনিস আপনাকে একটু লিখে দেই, যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে এইটার লেন্থ কত, তখন আপনি বলবেন যে এটা লেন্থ হচ্ছে 5, কিন্তু এটার ইন্ডেক্স কিন্তু 0 থেকে 4 পর্যন্ত। কারণ কি 0 1 2 3 4, রাইট? সো আলটিমেটলি কিন্তু 5টাই হচ্ছে 1 2 3 4 5। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যখনই আপনাকে ইন্ডেক্সের জিনিসপাতি নিয়ে চিন্তা করতে বলবো, তখনই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি হইতেছে যে 0 থেকে জিনিসটা চিন্তা করতে হবে। আচ্ছা, সো এখানে কি বলছে একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে যে এই যে অ্যাপেল, এই যে অ্যাপেল, এই অ্যাপেলের 0 নম্বর ইন্ডেক্সে অ্যাকচুয়ালি কে আছে বলেন তো? এই অ্যাপেলের 0 নম্বর ইন্ডেক্সে আসলে এই এ ওয়ার্ডটা বসে আছে, রাইট? তাহলে এই এ ওয়ার্ডটা কোথায় এসে বসছে? এতে বসছে। আচ্ছা, এখানে যদি আমি বলি যে আচ্ছা এখানে বলেন তো 4 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে? এটা তো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এই 4 নম্বর ওয়ার্ডটা কোথায় বসবে? 4 নম্বর ওয়ার্ডটা এখানে ইতে বসবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি একটু প্রোগ্রামিং এর ভাষায় একটু দেখার ট্রাই করি যে এখানে অ্যাকচুয়ালি হইতিছেটা কি, তাই না? সো আমি এই থিমটাকে একটু হোয়াইট করি সো দ্যাট সবার একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো আমি পরেরটায় গেলাম। আচ্ছা, এখানে এখানে আমি লিখলাম যে 4 কি হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আই হোপ দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে অ্যাপেল। এখানে আমি কি থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 দিয়ে বলে দিছি যে এই অ্যাপেলের 0 নম্বর ইন্ডেক্সে যেটা হবে সেটা কি হবেতে যেন বসে যায়। তাহলে আপনি আমাকে বলেন তো কি হবে এখানে অ্যাকচুয়ালি কি বসবে? এখানে কিন্তু কি হবেতে কে বসবে? এ বসবে, তাই না? আমি যদি এখানে 0 না দিয়ে 1 দিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু পি বসতো। সো কি হবেতে তখন কি বসতো? পি বসতো, তাই না? আচ্ছা, সো তাহলে এখন এখানে আপনি বলেন যে এখানে যে অ্যাপেল আছে, অ্যাপেলের 4 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে? আপনি যদি ভুল করে 1 2 3 4 এভাবে পড়েন তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি ইন্ডেক্সিং এর কনসেপ্টটাই কিন্তু 0 দিয়ে কাউন্ট করা হয়, রাইট? সো 0 1 2 3 4, তাহলে লাস্টে কি হবে? ই। এই ইটা কোথায় বসবে? এই ইটা বসবে 4 এ কি হবে? এখানে। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিছি যে 4 এ কি হবে? ইকুয়াল টু ই। আপনি বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে এটা রান করি, আচ্ছা, সো তাহলে এই জায়গা থেকে আমার কি আউটপুট আসা উচিত? এই জায়গা থেকে আমার আউটপুট আসা উচিত পি। আর এই জায়গা থেকে কি আউটপুট আসা উচিত? এখান থেকে আউটপুট আসা উচিত ই। সো আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে একটু বলে দিই। এখানে যে আমি হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার কারণে দেখেন এটা গ্রিন কালার হয়ে গেল না? এইটাকে বলা হচ্ছে কমেন্ট করা। সো আমরা ফেসবুকে বিভিন্ন সময় কমেন্ট করি, ওই কমেন্ট করাটা এখানেও যায়। সেই কমেন্টটা অ্যাকচুয়ালি আমাকে এই যে গ্রিন কালার যে লেখাটা, এগুলা কিন্তু আমার প্রোগ্রাম ডিটেক্ট করবে না। মানে এগুলা আপনি যা খুশি লিখেন, এগুলা প্রোগ্রাম আসলে বলবে না যে আপনি কি লিখেন, সেগুলো প্রোগ্রাম কখনোই পড়বে না। হ্যাশের পরে কোনো কিছু থাকলে পড়বে না। আমি কমেন্টিং নিয়ে একটু পরে বলতেছি কিভাবে পাইথনে কমেন্ট করতে হয়। সো আমি জিনিসটাকে রান করি। আমি যেহেতু এটা হচ্ছে সেভ নাই, তাই আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড আমি এটা রান করব। রান করার পরে আমার এক্সপেক্টেড আউটপুটগুলো যেটা আসা উচিত সেটা আমি দেখি। দেখেন, সো আমার ফার্স্ট যে আউটপুট, এটাকে আমি ছোট করি। সো আমার ফার্স্ট আউটপুট কি? এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে যখন আমি কি হবেটা পাঠাইলাম, এই 1 নম্বর ইন্ডেক্সে কে ছিল? 1 নম্বর ইন্ডেক্সে আমার পি ছিল, রাইট? সো পিটা কি হবেতে ছিল, দেন এই কি হবে এটা আমি প্রিন্ট করে দিছি। দ্যাটস ওয়াই আমার এখানে পি আসছে। তারপরে এখানে যে অ্যাপেল আছে, এই অ্যাপেলের 4 নম্বর ইন্ডেক্সে আমার ই হওয়া উচিত। তাহলে কি হবে 4 এ কি হবে? এর মধ্যে আমার ই আছে। সেই ইটা আমি এখানে যখন প্রিন্ট করে দেখতে যাচ্ছি তখন আমাকে আউটপুটে কি দেখাচ্ছে? ই দেখাচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ টার্মিনাল? টার্মিনাল ইজ ওয়ান টাইপ অফ
মানে আউটপুট দেখার জায়গা আপাতত আপনি এটা জেনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, সো আই হোপ আপনি এই জিনিসটা বুঝতে পারছেন যে ইন্ডেক্সিংয়ের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী, রাইট? এখন আমি একটু কোশ্চেন নিব 2-3 মিনিট, যেহেতু অনেকক্ষণ ধরে পড়াইছি আপনাদের অনেক কিছু ইস্যু থাকতে পারে। সো আপনাদের একটু আমাকে কাইন্ডলি জানান যে আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা, তাহলে আমি সামনের দিকে ফরওয়ার্ড করব। আমাদের অনেক কিছু শিখতে হবে অবশ্যই। আমাকে কাইন্ডলি একটু ইনশিওর করেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া। এনিওয়ান যে আসলে এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে একটু ইস্যু ফেস করতেছে বা এরকম কিছু, জাস্ট আমি 30 সেকেন্ড সময় নেব এটা জিজ্ঞেস করার, তারপরে আমি সামনের দিকে মুভ করব। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। আচ্ছা বলেন। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাই, এখানে আমি পাইথন অনেক আগে, অ্যাটলিস্ট 1 বছর আগে জাস্ট একবার শেষ করছিলাম, ওকে। তো রিস্টার্ট করছি। তো এখন ভাইয়া আমি হচ্ছে পাইচার্ম ইউজ করতাম। তো এখন ভাই ভিএস কোড ফেস করা কি মানে ভিএস কোডটা ইউজ করতে গিয়ে আমি কিছু জিনিস ফেস করতেছি, মানে ভিএস কোডটা একদমই আমার কাছে নতুন। এই জাস্ট এটাই। আচ্ছা, আপনি যেহেতু পাইচার্ম ইউজ করতেছেন, আই সাজেস্ট যে আপনি অ্যানাকোন্ডা ইউজ করে দেখবেন, ওইখানে সেটা খুব ভালো কাজ করবে। বাট যেহেতু আমরা খুবই বিগিনার ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, এখানে পাইচার্ম বা অ্যানাকোন্ডা এই টাইপের কথাবার্তা আনলে অনেকে কনফিউজড হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, ক্লাস শেষে আমার সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস করবেন, হ্যাঁ? ওকে, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। তাহলে আমি সামনের দিকে ফরওয়ার্ড করি, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ওকে, দেখি আমরা আজকে কতটুকু শেষ করতে পারি। আমরা আজকে যেহেতু ফার্স্টে আমরা অনেক কথাবার্তা বলছি, সো আমরা একটু পিছিয়ে আছি। তো আমরা একটু টাইম লাগবে আজকের ক্লাসটা। ফার্স্ট ক্লাসটা একটু লেন্দি হবে। আই হোপ আপনারা থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে যে ইন্ডেক্সিং এর কনসেপ্টটাও বুঝলাম, রাইট? আচ্ছা, এখানে আমি কি করছি, এখানে দেখেন, এখানে আমি বলছি যে এই অ্যাপেলটা আমি কোথায় রাখছি, ফ্রুটের মধ্যে স্টোর করে রাখছি বা জমা রাখছি। তাহলে আমি যদি এখন এই ফ্রুটের 0 নম্বর ইন্ডেক্সটা ফার্স্ট ক্যারেক্টারে রাখতে চাই, তাহলে ফ্রুটের 0 নম্বর ইন্ডেক্সে কী আছে বলেন তো? ফ্রুটে কিন্তু এফ না, ফ্রুটে আছে কিন্তু আমার অ্যাপেল। সো এই তাহলে ফ্রুটের 0 নম্বর ইন্ডেক্স জানতে চাওয়া মানে কিন্তু এই এটা জানতে চাওয়া, নট এফ। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো তাহলে কিন্তু এখান থেকে আমার কি আউটপুট আসবে, এখান থেকে আমার আউটপুট আসবে এ, দ্যাট সেটা আমি লিখে রাখছি। এরপর আমাদেরকে ফাংশন বুঝতে হবে। সো আমি ফাংশন নিয়ে খুব বেশি কথাবার্তা এখন বলবো না, ফাংশন নিয়ে আমাদের মডিউল আছে, সেখানে আমরা ফাংশনের ইনডেপথ যাব। জাস্ট এটার একটু মানে টেকনিক্যাল টার্ম নিয়ে কথাবার্তা বলতেছে যে হোয়াট ইজ ফাংশন। ফাংশন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় কি লিখি, এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 5। এই যে এখানে এক্স দিলাম, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, রাইট? সো এখানে আমি এক্স এর ভ্যালু যদি 1 দেই, তাহলে আমি এখান থেকে কত পাবো, 8 পাবো। এখানে এক্স এর ভ্যালু যদি 2 দেই, তাহলে আমি কত পাবো, 6 + 5 = 11, রাইট? সো তার মানে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হইতে পারে। যেটা চেঞ্জ হইতে পারে সেটাকে আমরা বলতে পারি আর্গুমেন্ট, প্রোগ্রামিং এর ভাষায়, ঠিক আছে? সো ফাংশন কি করে, ফাংশনের কাজ হচ্ছে রিইউজেবল কোড, মানে আপনাকে এক কোড বারবার লিখতে হবে না, আপনি জাস্ট ফাংশন কল করে করে কাজ করতে পারেন। ফাংশন আমাদের বা ফাংশন বা মেথড, এখানে দুই ধরনের কথা আছে, আমি লিখি, একটু বড় হয়ে গেল, এফইউএনসি, ফাংশন বা মেথড, এখানে দুই ধরনের জিনিস আছে। সো ফাংশনের কাজ কি, আমি আবারও বলছি, ফাংশনের কাজ হচ্ছে এক কোড যেন বারবার না লিখতে হয়, তাই আমি নিজে নিজে একটা ফাংশন লিখতে পারি। এই ফাংশন হ্যাজ এ নেম, প্রত্যেকটা ফাংশনের একটা নাম থাকে এবং সেটাকে আমরা সেই নাম দিয়ে আমরা সেটাকে কল করতে পারি। অপশনালি ফাংশন ক্যান অ্যাডপ্ট আর্গুমেন্ট, মানে এই যে এখানে যে আর্গুমেন্ট আছে, ফাংশন কিন্তু আর্গুমেন্টও রিসিভ করতে পারে এবং সেটা থেকে একটা ডাটা রিটার্ন করতে পারে। এখানে যদি আমি একটা আর্গুমেন্ট দিই 1, সেখান থেকে একটা ডাটা পাবো, সেটা কি 8। খুব সিম্পল, রাইট? সো আপাতত আমি এতটুকুই বলতে পারি মানে ফাংশন নিয়ে। পরবর্তীতে আমরা ফাংশন নিয়ে ইনডেপথ পড়াশোনা করব। ফাংশন ছাড়া আমরা প্রজেক্টই করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দুই ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে যে বিল্ট ইন ফাংশন, বা সেটাকে আমরা মেথডও বলতে পারি, যে বিল্ট ইন মেথড, ঠিক আছে? বিল্ট ইন মেথড কি, বিল্ট ইন, ওই যে কিছু সময় আমরা যখন ফোন কিনতে যাই তখন বলে না, যেটা বিল্ট ইন ক্যামেরা সাপোর্টেড 24 মেগাপিক্সেল, বা এটা তারপর এটা হচ্ছে যে মানে ডিফল্ট এত আছে। সো যেটা ডিফল্ট মানে যেটা অলরেডি গিভেন, মানে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করা হয় তখন এই ধরনের ফাংশনগুলা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করছে সেই ধরনের ফাংশনগুলো আগে থেকেই লিখে দিছে। ফাংশন চেনার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে একটা নাম থাকবে এবং তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এটা হচ্ছে ফাংশন চেনার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। আপনি কোনো একটা ফাংশন কীভাবে বুঝবেন, যখনই দেখবেন যে ফার্স্ট ব্র্যাকেট এরকম ওপেন অ্যান্ড ক্লোজ আছে, তার মানে আপনি বুঝবেন যে দিস ইজ এ ফাংশন। এখন আপনাকে বুঝতে হবে যে এই ফাংশনটা আসলে
বিল্ট ইন ফাংশন নাকি আমি নিজে বানাইছি? এটা কি আমি নিজে বানাইছি? এটা কিন্তু আমি নিজে বানাই নাই। এটা কে বানাইছে? যে পাইথন প্রোগ্রামটা ক্রিয়েট করছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সে এই প্রিন্ট ফাংশনটা বানাইছে। প্রিন্ট ফাংশনের কাজ কি? আমরা কিন্তু অলরেডি এটা দেখে ফেলছি, তাই না? যে এই অ্যাপেল নামের স্ট্রিংটা যদি আমি ফ্রুটে রাখি এবং এই প্রিন্টে দেখেন, এখন এই প্রিন্টের মধ্যে আমি এই ফ্রুটটাকে রেখে দিছি, তাহলে এখান থেকে আমি প্রিন্টে কি পাবো? এখান থেকে আমি প্রিন্টে কিন্তু অ্যাপেল পাবো, রাইট? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই প্রিন্ট ফাংশনকে কি বলা হচ্ছে? বিল্ট ইন ফাংশন, যেটা অলরেডি রিটেন। এর ভিতরে অনেক কোড আছে, যেটা আমরা অত কোড আমরা ইউজ করতেছি না, জাস্ট একটা চাঙ্ক ইউজ করতেছি। যেমন আপনাকে যদি বলি যে 25, এটা কখন 5 হবে? আপনি বলতে পারেন যে এই সাইনটা দিলে এটা 5 হয়ে যাবে। সো এই জিনিসটা, এর ভিতরে কি কি ক্যালকুলেশন হইতেছে এই রুটের, এটা কিন্তু আমরা দেখি নাই। আমরা জাস্ট জানি যে দিস ইজ এ রুট সাইন, এটা 25 এর উপর পড়লে এটা 5 হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু বিল্ট ইন একটা জিনিস, এটা কিন্তু বানানো হয়েছে, বা এটা কিন্তু তাকে একটা নাম দেওয়া হয়েছে যে তুমি কোনো একটা সংখ্যার উপরে বসবা, তাহলে কিন্তু তোমার এটা কি হয়ে যাচ্ছে, তুমি একটা কোনো সংখ্যার উপরে বসলে সেটা 5 হয়ে যাচ্ছে, বা তার উপর তুমি স্কোয়ার রুট করে ফেলতেছো, রাইট? আচ্ছা, তার উপর তুমি হচ্ছে যে মানে হাফ পাওয়ারে চলে যাচ্ছে, 25 এর উপরে হাফ চলে যাচ্ছে, তার মানে আলটিমেটলি 5 হচ্ছে। সো এই বিল্ট ইন জিনিসটাও সেম, যে একে বলা হয়েছে যে তোমার ভিতরে যদি কোনো প্যারামিটার পাঠানো হয়, তুমি সিম্পলি সেটাকে প্রিন্ট করে দিবা, আর তোমার কোনো কাজ নাই। সো সে ওই কাজেই আছে। এখন যদি আমি এখানে ডিরেক্ট এই স্ট্রিং সহ অরেঞ্জটাকে পাঠাই, সে সুন্দর করে এই এই কোটেশন বাদ দিয়ে অরেঞ্জটাকে প্রিন্ট করে দিবে। আপনারা যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে চান, আমি এই স্লাইডটা দিয়ে দেওয়ার পরে যদি আপনারা এইটা নিয়ে জাস্ট চোখ বুলায় রাখেন, আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না। প্রোগ্রামিং শেখার ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে আপনাকে এই ভিএস কোড হোক বা যে কোনো কোড এডিটর যেখানে কোড লেখা যায়, সেখানে যে নিজে নিজে কোডগুলো লিখতে হবে, লিখে সেগুলোকে রান করতে হবে। রান করার পরে না আপনি বুঝতে পারবেন যে না, হ্যাঁ আমি এখন শিখতে পারতেছি। সো আমরা যেটা শিখলাম, এই যে 10 নম্বর, সরি 11 নম্বর, হ্যাঁ এখানে, তাহলে এখানে কি বলতেছে, আমি যদি এখন এখান থেকে এই 3 নম্বর লাইন থেকে আমি কি পাবো? অ্যাপেল পাবো। 4 নম্বর লাইন থেকে আমি অরেঞ্জ পাবো। বাট কথা হইতেছে আমি কি এই কোটেশনগুলো পাবো? কোটেশনগুলো পাবো না। কোটেশনগুলো দেওয়ার মানে হচ্ছে যে এটা একটা স্ট্রিং, সেটা বোঝানো। সো আমি এটাকে রান করে দেখি, রান করে দেখেন আমি কিন্তু আর কোটেশন পাবো না, আমি কিন্তু কোটেশন ছাড়া জিনিসগুলোকে পাবো। সো প্রিন্ট ফাংশনের কাজ এটাই, সে কোটেশন প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে ওর ভ্যালুটাকে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। এই জিনিসগুলো প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লাগতে পারে, বাট আস্তে আস্তে আপনি এগুলোর সাথে ইউজড হয়ে যাবেন। সো তারপর আমরা লেন্থ ফাংশনে চলে যাই। লেন্থ ফাংশনের কথাবার্তা আমি আগেই বলছি, যে আপনি এখানে দেখে বলেন তো, এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে? এখানে টোটাল 5টা ওয়ার্ড আছে। তার মানে আমি যদি বলি ফ্রুট, এইটার লেন্থ কত? আপনি বলবেন যে এটার লেন্থ হচ্ছে 5। কিন্তু এটা একটা বিল্ট ইন ফাংশন, কারণ এই লেনের মধ্যে এটা কিন্তু লেন্থ না, আপনাকে কিন্তু LEN তারপরে এই ফ্রুটটা যদি এর মধ্যে রেখে দেন, তাহলে এখান থেকে যদি আপনি এটা প্রিন্ট করেন, তাহলে আপনি 5 পাবেন, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি একটু কোডে যাই। সো কোডে যাওয়ার পরে আমি এখানে গেলাম 12 নম্বরে। সো আপনি দেখেন আমি কি করছি, প্রথমে অ্যাপেল অ্যাপেল নামের যে স্ট্রিংটা, সেটা আমি ফ্রুটের মধ্যে রাখছি। ফ্রুটের মধ্যে রাখার পরে আমি একটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে একটা ফাংশন, বা এটার নাম একটা মেথড। এই মেথডটা কি টাইপের মেথড? এটা হচ্ছে বিল্ট ইন মেথড। এই মেথডটা আমি বানাই নাই। দেখেন এই মেথডটার কালার কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? এই যে একটা অন্য কালার দেখতেছেন, এই কালারটা কিন্তু বিল্ট ইন। সো এর ভিতরে অনেক কিছু আছে। এই যে দেখেন, আমি যদি এর উপর হভার করি, এটাকে বলে হভার করা। হভার করা মানে হচ্ছে আমি কার্সরটা, আমার এই মাউস যেটা নড়ে, এটাকে বলা হয় কার্সর। আমি কার্সরটা যদি প্রিন্টের উপরে রাখি, এখান থেকে আমাকে ভিএস কোড অনেক কিছু দেখাচ্ছে। সো এই হভার করার পর ভিএস কোড যে অনেক কিছু দেখাচ্ছে, এই প্রিন্ট ফাংশনের, প্রিন্ট যে বিল্ট ইন ফাংশন, এই বিল্ট ইন ফাংশনের মধ্যে অনেক কিছু প্রোগ্রাম বা অনেক কোড আগে থেকে লিখা আছে। এটা কে লিখছে? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে সে লিখছে। সো এটা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এর ভিতরে কত 126 লাইনে অনেক কিছু লেখা আছে, তাই না? সো এগুলো আমরা পরবর্তীতে শিখবো, এখন না। সো আপনি যদি লেনের উপরে হভার করেন, এখানেও দেখতে পাচ্ছেন যে সাইজ নামের একটা জিনিস আসতেছে, সাইজ। তার মানে ফ্রুটের সাইজ কত সেটা আমাকে বের করতেছে। অন্য কোথাও হভার করেন, অন্য কোথাও হভার করলে আপনি কিন্তু তেমন কিছু একটা পাবেন না। এই যে এটার উপরে হভার করলে কি বলতেছে? ভ্যারিয়েবল দেখাচ্ছে। আমরা তো জানি যে এটা একটা ভ্যারিয়েবল, তাই না? এটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। এটা কি টাইপের ভ্যালু? এটা স্ট্রিং টাইপের ভ্যালু। সো তাহলে অ্যাপেলটাকে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো হচ্ছে 5, তাই না? 5। আচ্ছা, সো আমি একটা কাজ করতে পারি না? আমি কি করছি, প্রথমে অ্যাপেলটাকে ফ্রুটে নিছি, তারপরে এই যে ফ্রুটের যে লেন্থ, সেটা আমি ফ্রুট লেন্থের মধ্যে নিছি, তারপরে ফ্রুট লেন্থটা আমি প্রিন্ট করছি। কেউ যদি একটু স্মার্ট হয়, সে কি করবে, যে ভাই আমি এই ফ্রুট লেন্থ ইউজ করব না, আমি ডিরেক্ট এই লেন্থ, এটা আমি এর মধ্যে যদি পাঠাই দেই, তাহলে জিনিসটা কেমন হয়? হ্যাঁ, তাও জিনিসটা কাজ করবে। সো আমি কি করছি, আমি কিন্তু এই জিনিসটা নেই নাই, রাইট? এই জিনিসটা আমি আর নেই নাই, এই জিনিসটা আমি কেটে দিলাম, এই জিনিসটা কিন্তু আমি নেই নাই। সো আমি কি করছি, অ্যাপেলটাকে ফ্রুটে নিছি,
তারপরে লেন্থ ফাংশনের মাধ্যমে আমি বলছি যে এই ফ্রুটের ভিতরে যে ভ্যালুটা আছে ওইটার লেন্থ একটু বলো তো। সো আমি এটাকে সেভ করি, সেভ করে আমি যদি রান করি ডিরেক্ট, তাহলে এখান থেকে কিন্তু এখন আমি 5 পাবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সহজ আর কি, 5 পাইছি। সো আরেকটু যদি দুষ্টামি করে আরও 2টা জিনিস 3টা জিনিস বাড়ায় দেই, 4টা জিনিস যদি বাড়ায় দিই, তাহলে কত হওয়া উচিত? অ্যাপেল ছিল 5টা আর 4টা বাড়াই দিচ্ছি, তার মানে এখান থেকে আউটপুট এবার কত আসা উচিত? 9 আসা উচিত, রাইট? সো আমি যদি রান করি তাহলে আমি কত পাবো? 9 পাবো, ঠিক আছে, 9। সো আই হোপ জিনিসগুলো খুবই ইজি, বোঝা যাচ্ছে। তাহলে আমরা লেন্থ তো বুঝলাম। নেস্টিং ফাংশন, এটাকে বলা হচ্ছে নেস্টিং ফাংশন, ঠিক আছে। সো আমরা এখানে ডিরেক্ট ফ্রুট আছে, ফ্রুটটাকে আমরা কি করছি, ফ্রুটটাকে আমরা ডিরেক্ট এই লেন্থ ফাংশনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। মানে প্রিন্ট অলরেডি একটা ফাংশন, রাইট? এই ফাংশনের মধ্যে আমি আবার লেন্থ একটা আরেকটা ফাংশন কল করছি, তাহলে এটাকে বলা হচ্ছে নেস্টিং ফাংশন। নেস্টিং মানে কি? একটার মধ্যে আরেকটা। সো এটাকে বলা হচ্ছে নেস্টিং ইস্যু বা নেস্টিং ফাংশন বা নেস্টেড, ঠিক আছে। আচ্ছা, সো আই হোপ এটাও বুঝতে পারছেন। সো নেস্টিং ফাংশন জিনিসটা কীরকম? একটা ফাংশনের মধ্যে আমি আরেকটা ফাংশন কল করছি, দিস ইজ নেস্টিং ফাংশন, সিম্পল। এখন আসলো স্ট্রিংয়ের মেথড। আচ্ছা, সো স্ট্রিং মেথড মোটামুটি যা বলছি এই পর্যন্তই। তো আমরা হচ্ছে এখন একটু লাইব্রেরি এটা নিয়ে পড়াশোনা করার ট্রাই করি। সো এখানে কি বলছে? বেসিক ওওপি। ওওপি মানে হইতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জিনিসটা দিয়ে আসলে কি হয়, এই যে আমরা যে টাকা তুলি এটিএম ব্যাংকে, যে এই যে এটিএম ব্যাংকে ওখানে যে বাটনগুলো আছে, যেখানে টিপ মানে সুইচগুলো যে চাপ প্রেস করি আমরা, সো ওইখানে তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা ওখানে তো একটা সফটওয়্যার বানানো হয়েছে। সো এই যে ইউনিভার্সিটিতে যে আমাদের লাইব্রেরি আছে বা ইউনিভার্সিটিতে আমাদের যে পোর্টাল আছে, এই জিনিসগুলো আসলে এই কনসেপ্টের উপরে কিন্তু বানানো হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে। এগুলাকে প্রথমে আমাদের অবজেক্ট চিন্তা করতে হয়, তারপর সেই অবজেক্ট ধরে ধরে জিনিসগুলোকে বানানো হয়। আচ্ছা, আমি টাইপ নিয়ে বলছিলাম না যে টাইপ অনেক ধরনের হতে পারে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, ক্যারেক্টার। সো এটাও আই হোপ বুঝতে পারছি। সো এখানে কিছু বেসিক কথাবার্তা, থিওরিটিক্যাল কথাবার্তা বলছে, আমরা সেগুলো নিয়ে এতটা বদার হবো না, কারণ এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। এভরিথিং ইন পাইথন ইজ অবজেক্ট। হোয়াট ইজ অবজেক্ট আমরা পরে পরে যখন ওপি শিখবো তখন আমরা বুঝবো। এভরি অবজেক্ট হ্যাজ এ টাইপ। অবশ্যই প্রত্যেকটা অবজেক্টের একটা টাইপ আছে, যে সেটা স্ট্রিং হতে পারে, ইন্ট হতে পারে, ক্যারেক্টার হতে পারে। তারপরে এই যে অ্যাপেল, এটাকে তো আমরা জানি, এই অ্যাপেলের এই অবজেক্ট অফ টাইপ, এই টাইপটা কি, কোন টাইপের অবজেক্ট? এটা স্ট্রিং টাইপের অবজেক্ট, তাই না? তার মানে এই অ্যাপেলটা একটা স্ট্রিং অবজেক্ট, এই ফ্রুটটা একটা স্ট্রিং অবজেক্ট। আর এগুলা আমরা হচ্ছে যে অবজেক্ট ডট মেথড, এই জিনিসটা আমরা যখন ফাংশন পড়াশোনা করব তখন এই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, আমরা নতুন আরেকটা হচ্ছে বিল্ট ইন ফাংশন নিয়ে পড়াশোনা করি। আবারও বলতেছি, এই যে প্রিন্ট, এটা একটা বিল্ট ইন ফাংশন, এলইএন এটা একটা বিল্ট ইন ফাংশন। এখানে আছে কি লোয়ার। লোয়ারের কাজ কি? আমি এখানে বড় হাতের এ আর এগুলো সব ছোট হাতের এই স্ট্রিংটাকে আমি ফ্রুটের মধ্যে রাখছি। তারপরে আমি যদি ফ্রুট ডট লোয়ার কল করি, তাহলে আমি এটা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে রেখে দিই, তাহলে আমার সবগুলো লেটার ছোট হাতের হয়ে যাবে। তো তাহলে এই লোয়ারের পাওয়ারটা কি? তার পাওয়ার হইতেছে, তাকে যদি আমি কোনো কিছুর সাথে ডট দিয়ে কল করি, কোনো একটা ভ্যারিয়েবলের সাথে ডট দিয়ে কল করি, তাহলে সেটাকে সে একদম সবগুলো ছোট হাতের বানিয়ে দিবে। তার মানে অবশ্যই আপারের কিছু একটা থাকা উচিত, রাইট? সো আমরা পরেরটা দেখি, আপার বলেও কিছু একটা আছে। সো আমি কি করছি, ফ্রুটের মধ্যে এভাবে নর্মালি আমরা যেভাবে একটা স্ট্রিং রাখি, সেই স্ট্রিংটাকে আমি ফ্রুটের মধ্যে রাখছি। তারপর আমি ফ্রুট ডট আপার কল যখন কল করছি, এখান থেকে আমার অ্যাপেল চলে আসছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে আমি আর কোডে লিখলাম না, এটা খুবই সহজ, আপনারা নিজেরা টাইপ করবেন, টাইপ করে দেখবেন। আচ্ছা, এরপরে কি আসলো? স্ট্রিং কনক্যাটেনেশন। আচ্ছা, মানে কি? মানে হইতেছে যে আমি স্ট্রিংগুলোকে যোগ করতে চাই। যেমন এখানে লিখছে যে প্রিন্ট ফাংশনের মধ্যে লিখছে কি, আই লাভ পাইথন। সো এখানে দেখেন, এখানে কিন্তু একটা স্পেস আছে, এখানে দেখেন এখানে একটা স্পেস আছে, তাই না? স্পেস আছে বিধায় কিন্তু এই স্পেসগুলো এখানে প্রিন্ট হয়েছে। আপনি যদি স্পেসটা না দিতেন তাহলে কিন্তু এই লাভটা আয়ের সাথে কিন্তু লেগে যেত। পরের এক্সাম্পলে দেখেন, এখানে কিন্তু স্পেস দেওয়া হয় নাই, এখানে কিন্তু স্পেস দেওয়া হয় নাই। দ্যাটস ওয়াই আমি যখন প্রিন্ট করছি তখন কি, সবগুলো লেগে গেছে। সো চলেন আপনাকে একটু আইডিইতে নিয়ে যাই। সো এটা দেখছি, এটা দেখছি, এটাও দেখছি, এটাও দেখছি, আপার দেখছি, এখন এইটা দেখি। এইটা তো খুব সুন্দরভাবে যেহেতু স্পেস দিছি আমি, তাই খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। 18 নম্বর এসে দেখেন যে আমি কোনো স্পেস দিই নাই। সো এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখেন সবগুলো কিন্তু আমার লেগে গেছে। সো আমি একটা কাজ করি, সুন্দর করে এখানে একটা স্পেস দেই, এখানে একটা স্পেস দেই, আর হ্যাঁ, এই দুইটা জায়গাতে স্পেস দিলেই এইখানে একটা স্পেস আসবে, এখানে একটা স্পেস আসবে। এখন আমি যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তারপরে যদি আমি রান করি, তাহলে দেখেন এবার আমার কিন্তু সুন্দর করে আসছে আই লাভ পাইথন। সো আই হোপ স্ট্রিং কীভাবে, এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু আর কি না, এটা কিন্তু আর ক্যারেক্টার না, তাই না? স্ট্রিং কেন? এখানে দেখেন একটা এমটি স্ট্রিং আছে, একটা একটা স্পেস আছে, এটাও কিন্তু একটা স্ট্রিংয়ের পার্ট। সো এখানে কিন্তু সিঙ্গেল না, এটা হচ্ছে ডাবল হয়ে আছে, রাইট? ডাবল, দুইটা জিনিস আছে। সো আপনি যদি এইটা
সামহাউ লেন্থ দেখতে চান তখন কিন্তু এখান থেকে আপনি 2 দেখতে পাবেন। আমি দেখাবো কিভাবে একটা এমটি জিনিসও স্ট্রিং হতে পারে। লেটস সে আমি এখানে নিতে পারি যে এমটি লেন্থ, EMPTY, এমটি স্ট্রিং, ঠিক আছে। এর মধ্যে আমি লেটস সে অ্যাপেল দিলাম, দেন 2টা স্পেস দিলাম, রাইট, 2টা স্পেস দিলাম। এখন যদি আমি এটা লেন্থ দেখতে চাই তাহলে কত হওয়া উচিত? সো আমি প্রিন্ট করব প্রিন্ট লেন অফ এমটি স্ট্রিং, রাইট। সো তাহলে নর্মালি কত হওয়া উচিত বলেন তো? নর্মালি অ্যাকচুয়ালি 5 হওয়া উচিত, কিন্তু আমি দুইটা স্পেস দিছি না, এই যে 2টা ডট আছে, আই হোপ দেখতে পাচ্ছেন 2টা ডট। সো আমি যদি এটা রান করি, দেখেন 7 আসতেছে। আই লাভ পাইথন কেন আসতেছে? কারণ এই যে এখান থেকে আমি এটা প্রিন্ট করছি, বাট এখানে যেহেতু 2টা স্ট্রিং আছে এটাও কাউন্ট করতেছে সে, দ্যাটস ওয়াই এখানে 7 দিছে। আমি যদি 2টা মিশাই দেই এবং আবার যদি আমি রান করি তাহলে কিন্তু এবার 5 আসবে, রাইট, দেখছেন 5 আসছে। সো এভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে মানে নিজে নিজে টাইপ করে করে জিনিসগুলোকে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা স্ট্রিং কীভাবে যোগ করে সেটাও দেখলাম, রাইট। আচ্ছা, সো তাহলে এখন আমরা এই জায়গাতে আসি যে স্ট্রিং কীভাবে এভাবে ভ্যারিয়েবলের কীভাবে রাখা যায়। সো আমি কি করছি, সুন্দর করে এই আই এটা আমি ফার্স্টে রাখছি, লাভ এটা আমি সেকেন্ডে রাখছি, পাইথন এই জিনিসটা আমি থার্ডে রাখছি। তাহলে ফার্স্ট, এরপর আমি দেখেন একটা এমটি স্ট্রিং দিছি। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে এমটি স্ট্রিং, বিকজ যেন আমার এই জায়গাতে একটা স্পেস আছে। আমি কি এখানে স্পেস দিতে পারবো? এটা তো আমার একটা ভ্যারিয়েবল, তাই না? এটা তো আমার একটা ভ্যারিয়েবল, এখানে তো আমি স্পেস দিয়ে কোনো লাভ নেই। সো দ্যাটস আমি এখানে স্পেস দিছি, সেকেন্ডের পরে আমি প্লাস দিয়ে আবার একটা স্পেস দিছি, তারপর প্লাস দিয়ে আমি থার্ড লিখছি, তারপরে আমি এই ফুল স্টপটাকে এখানে রাখছি। সো দ্যাটস ওয়াই আমি যখন এই সবগুলাকে যখন আমি সেন্টেন্সের মধ্যে আনলাম, সেই সেন্টেন্সটা যখন আমি প্রিন্ট করে দিলাম তখন সুন্দর করে এই ফার্স্ট থেকে কই আসতেছে, এই ফার্স্টে কে আছে? আই আছে, আই এসে এখানে বসতেছে, তারপরে স্পেস এসে এখানে বসছে। সেকেন্ডের মধ্যে কে আছে? সেকেন্ড যে খুঁজবে সেখানে আছে লাভ, সো লাভের মধ্যে এটা আছে। সো আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা এভাবে একটু শিখতে পারি। সো আমরা 19 নম্বরে যাই। সো এখন আমি একজন বলল যে ভাই এটা না দিয়েও তো এটা করা যায়। হ্যাঁ, অবশ্যই এটা না দিয়ে কিন্তু করা যেত। কিভাবে? আমি এটাকে মিশে দিলাম, হ্যাঁ, এটাকে মিশে দিলাম। এখানে 2টা দিলে কিন্তু ভুল ধরতেছে, আমি একটা দিলাম। ওকে, আমি তারপরে এটাকেও মিশে দিলাম। এখন আমরা কেউ বলুক তো যে এই জিনিসটা যদি আমি রান করি তাহলে কেমন আসবে? আমি একটু দেখি, রান করে দেখি। সো আপনি দেখেন যে আই লাভ পাইথন লেগে গেছে। সো আমি এটা ফিক্স কিভাবে করব? আমি সুন্দর করে এই আয়ের পরে একটা স্পেস দিব, তারপরে হচ্ছে লাভের পরে আরেকটা স্পেস দিব, অ্যান্ড পাইথনের পরে আমি একটা হচ্ছে যে যদি এইটা কেটে দেই, ঠিক আছে, আমি যদি এটা কেটে দেই আর পাইথনের পরে যদি আমি একটা স্পেস দিয়ে ডট দেই তাহলে কিন্তু ফুল স্টপটা হয়ে গেল। এখন যদি আমি রান করি তাহলে কিন্তু আই গেস আমার ইস্যুটা সলভ হয়ে যাওয়া উচিত। দেখেন আই লাভ পাইথন এটা কিন্তু এখন সুন্দরভাবে আমরা যেভাবে লিখি সেইভাবেই কিন্তু জিনিসটা হয়েছে। সো এভাবে করে আপনাকে নিজে নিজে ট্রাই অ্যান্ড রান করে জিনিসগুলোকে বুঝতে হবে। এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস, আমরা আর বেশি নাই, আমাদের 31 পর্যন্ত যেতে হবে, সামনের জিনিসগুলো অনেক ছোটো ছোটো। আচ্ছা, এরপর আরেকটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি? সেটা হইতেছে যে আচ্ছা কতজন আপনারা অ্যাভেলেবল আছেন? 88, আর এখানে কতজন আছেন? প্রায় 19 জন, মোর দেন 100, হুইচ ইজ ভেরি গুড নাম্বার। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখানে যাই। আমরা আর বেশি সময় নিব না, আমরা হয়তো আর 15 থেকে 20 মিনিট লাগবে সাম আপ করতে। আচ্ছা, সো রিপিটিং স্ট্রিং এই কনসেপ্টটা কি? আপনি যদি প্রিন্ট ফাংশনের মধ্যে একটা স্ট্রিং দেন এরকম করে এবং এখানে গুণ চিহ্ন দিয়ে 10 দেন তাহলে আপনার এখানে 10টা প্রিন্ট হয়ে যাবে। জিনিসটা চমৎকার না? যে আমি এখানে যেটাই লিখি এখানে গুণ দিয়ে যদি আমি এখানে একটা নাম্বার দিই তাহলে ততবার জিনিসটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো চলেন আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে। সো আমি এটাকে সুন্দর করে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যেটা রান করি, সো দেখেন এখানে কিন্তু 10 বার আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট, ভেরি গুড। আচ্ছা, এখন আমার মন চাইলো যে ভাই এখানে যেহেতু এইটা আসছে তাহলে আমি যদি টম লিখি, 10 বার টম প্রিন্ট করতে চাই তাহলে কি হইতো? হ্যাঁ, সেটাও পসিবল। তাহলে চলেন সেটা একটু দেখার ট্রাই করি। সো আমি একটা সিঙ্গেল বা ডবল কোটেশন যে কোনো একটা কোটেশন নিলেই হলো। সো আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে টম লিখলাম, TOM। এখন টম লেখার পর আমি একটা স্পেস দিলাম যাতে করে আমার জিনিসটা লেগে না যায়। অ্যান্ড আমি এখানে কি করলাম? এখানে আমি একটা স্টার্ট দিয়ে আমি এখানে 5 দিলাম, 5 বার যেন টম আসে। সো আমি যদি এখানে সেভ করলাম, সেভ করার পর আমি যদি রান করি তাহলে কি আসা উচিত? 5 বার টম আসা উচিত, বাট একটা করে স্পেস দিয়ে, তাই না? সো এই যে দেখেন 5 বার টম আসছে, একটা করে স্পেস দিয়ে। সো এই যে নতুন নতুন জিনিসগুলো শিখতেছেন এগুলা
নিজে নিজে টাইপ করতে করতে আপনার মাথায় ঢুকে যাবে। এগুলো কোনোদিন মুখস্থ করবেন না, এগুলো মুখস্থ করলে জীবনেও মনে থাকবে না। এই যে এতগুলা যে জিনিস বললাম, এগুলো একটা মুখস্থ করা জিনিস না। আপনি নিজে নিজে যখন লিখতে থাকবেন, এগুলা একটু রান টান করবেন, তখন অটোমেটিকলি আপনার মাথায় ঢুকে যাবে। আর এই জিনিসগুলো স্কিপ করে যদি আপনি অ্যাডভান্স জিনিস শিখতে যান, তাহলে আপনি একটা সময় আপনাকে থেমে যেতে হবে, কারণ এগুলো খুবই বিগিনার জিনিস। এগুলো না বুঝলে আপনি সামনে গেলে আপনাকে আবার এগুলো শিখতে আসতে হবে, ব্যাক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম, এটা শেষ। তাহলে আমরা এখন রিপিটিং স্ট্রিং যদি হ্যাপি হ্যাপি যদি দেই, তাহলে এখানে কি করছি একটু দেখেন। আমি এখানে কি করছি, এই স্ট্রিংয়ের সাথে এই হ্যাপি এই স্ট্রিংয়ের সাথে আমি 3 গুণ করছি। তার মানে এই জায়গার থেকে আসলে কি আউটপুট আসতেছে, 3 বার হ্যাপি এই হ্যাপিনেসের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে না, এবং কি সেটা একটা স্পেস সহ। তাহলে যখন আমি এই হ্যাপিনেসটাই এখানে পাঠাই দিতেছি, তখন কিন্তু আমার এভাবে আউটপুটে আসতেছে। আই গেস এটা বোঝা গেছে, এটা নিয়ে আর কথা না বলি। এরপর আমার str ফাংশন। আচ্ছা, এখন আসছে একটা চমৎকার বিষয়। আপনি আমাকে বলেন তো, এনিওয়ান, কেউ একজন আমাকে বলেন যে এই ভার্সনটা এখন কোন ডাটা টাইপ হয়ে আছে? এনিওয়ান? স্ট্রিং এটা কি স্ট্রিং, নাকি এটা একটা ইন্টিজার হয়ে আছে? ইন্টিজার। ইন্টিজার, তাই না? কারণ কি এখানে তো 3 আছে। হ্যাঁ, আমাকে ইন্টিজার। এইটা দেখে ডিসিশন নিতে হবে যে এটা অ্যাকচুয়ালি কি হবে। আমি কখনো এটা দেখে ডিসিশন নিব না যেটা আসলে স্ট্রিং কিনা। এটা তো অবশ্যই ভার্সন একটা স্ট্রিং, বাট পয়েন্ট এইটা না। পয়েন্ট হইতেছে যে ভাই আমি ইকুয়াল সাইন দিছি, তার মানে এই 3টা আমার ভার্সনে বসবে। যখনই এই 3টা ভার্সনে বসবে, তখন ভার্সনকে আমি তো আর স্ট্রিং বলতে পারি না, তখন আমাকে বলতে হবে এটা একটা ইন্টিজার। তো এখন প্রবলেম হইতেছে যে আপনি যদি একটা স্ট্রিংয়ের সাথে একটা ইন্টিজার যোগ করেন, তখন পাইথন প্রোগ্রাম আপনাকে এরর দিবে। তাহলে আপনাকে কি করতে হবে? লেটস সে আপনারা সেম মাইন্ডেড, মানে জিনিসটা হইতেছে যে এখানে সবগুলা মেয়ে বসে আছে, হঠাৎ করে যদি মাঝখানে একটা ছেলে বসতেছে, তাহলে একটা গ্যাঞ্জাম লেগে যাবে না ওখানে? সো তার মানে কি করতে হবে? ওই ছেলেটাকে উঠাই দিয়ে ওখানে একটা মেয়েই আনতে হবে, আদারওয়াইজ তো হবে না। যেহেতু এখানে আমার আই লাভ পাইথন এটা একটা স্ট্রিং, ক্লিয়ারলি ভিজিবল, তাহলে এখানে আমাকে কি করতে হবে? এই ভার্সন যেটা আমার একটা ইন্টিজার, সেটাকে আমাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্ট্রিং বানাইতে হবে। তাহলে এই ইন্টিজারটা কিসে কনভার্ট হয়ে যাবে? এই ইন্টিজারটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, রাইট? সো এই ভার্সনটা অ্যাকচুয়ালি কি, এই ভার্সনটা আসলে ইন্টিজার আছে। এই ইন্টিজারের আগে যদি আমি str দেই, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে গেল? একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেল। এখন কিন্তু এই জিনিসটা সুন্দর করে এখানে যোগ করা যাবে। তো চলেন আমি আসলে আগে ভুল করি, তারপর হইতেছে জিনিসটা একটু দেখি যে কিভাবে হইতেছে। সো হ্যাপিনেস এটা দেখছি, হ্যাঁ। সো আমি যদি এখানে আমি যদি এই স্ট্রিং জিনিসটা তুলে দেই, ডিরেক্ট যদি ভার্সন বসায় দিই, তাহলে এখান থেকে কি আসবে দেখি। আচ্ছা, এখন যদি আমি এটাকে সেভ করলাম, সেভ করে যদি আমি এটাকে রান করি, দেখেন এখানে কি বলতেছে, এরর টাইপ ক্যান নট কন। আচ্ছা, এখানে বলতেছে যে নট ইন টু স্ট্রিং, মানে কি এই ভার্সনটা কিন্তু আসলে মানে একটা ইন্টিজার, তাই না? সো এটা তো স্ট্রিং না। সো আমাকে এখানে বলতেছে যে এটা আসলে যোগ করা সম্ভব না। আপনাকে এটাকে হয় এই পুরাটাকে আপনি ইন্টিজার বানান, এটাকে আপনি ইন্টিজার বানান, অথবা এটাকে কি ইন্টিজার বানানো সম্ভব? রাইট না, আমরা যতটুকু পড়াশোনা করছি, এই স্ট্রিংকে তো ইন্টিজার বানানো মানে কেমনে পসিবল? একটা সেন্টেন্সকে কিভাবে একটা সংখ্যায় রূপান্তর করব? পসিবল, সেটা আমরা পরে শিখব। প্রোগ্রামিং মানে কম্পিউটার তো আমাদের সেন্টেন্স বোঝে না, কম্পিউটার আমাদের 0 আর 1 বোঝে। সো এগুলাকেও 0 আর 1 এ কনভার্ট করা সম্ভব। বাট আমরা এতটুকু পর্যন্ত যতটুকু পড়াশোনা করছি, ততটুকু দিয়ে তো আমাদের এটা নিয়ে এটা সম্ভব না। তার মানে আমাদেরকে এই ভার্সন যেটা আসলে ইন্টিজার হয়েছে, এরে আমাকে কি করতে হবে? স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি জাস্ট str দিয়ে তাকে র্যাপ আপ করবো, ফার্স্ট ক্যারেক্টার দিয়ে। আমি আবার বলছি, str কি একটা কিন্তু বিল্ট ইন মেথড, যেটার কাজ কি, যেটার কাজ হইতেছে যে কোনো একটা জিনিসকে সে স্ট্রিংয়ে কনভার্ট করবে। এবার যদি আমি সেভ দেই, অ্যান্ড সেভ দেওয়ার পরে যদি আমি এটা রান বাটনে ক্লিক করি, তাহলে কি হইতেছে দেখো, আই লাভ পাইথন 3। এবার সুন্দর করে এই জিনিসটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আপনি জিনিসটা খুব সহজে বুঝতে পারলেন। তাহলে আপনাকে আরেকটা জিনিস একটু বলে দেই, যে আরেকজন পার্সন যে আজকে ক্লাসটা করছে, করার পর তার মাথায় খুব ইন্টারেস্টিং যাচ্ছে যে ঠিক আছে, আমি তো ইন্টিজারকেও স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি, তাহলে আমি এখন একটা কাজ করি, আমি একটা স্ট্রিং নেই, সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দেখি তো। সো সে একটা নেম নিছে। সো নেমের ভিতরে সে আবার কি রাখছে, নেমের ভিতরে সে একটা স্ট্রিং রাখছে, বাট সে স্ট্রিংটা কিভাবে রাখছে, সে হচ্ছে এভাবে রাখছে যে 365 এভাবে রাখছে, ঠিক আছে? এইচ দিছে, লেটস সে এইচ। ওকে, আচ্ছা। সো সে কি করছে, এইচ এর ভিতরে সে
এটা কিন্তু একটা স্ট্রিং, রাইট? এটা কিন্তু আপনাকে বলতে হবে স্ট্রিং, কারণ কি এটা কিন্তু ডবল কোটেশন আছে। যদিও বা এর ভিতরে আমি কি লিখছি 365, এগুলো কিন্তু একটা ইন্টিজার, কিন্তু যেহেতু আমি ডবল কোটেশন বা আমি যদি সিঙ্গেল কোটেশনই বলি, যেহেতু আমরা সিঙ্গেল কোটেশন শিখতেছি, সিঙ্গেল কোটেশনই বলি। সো আমি যেহেতু এখানে সিঙ্গেল কোটেশন দিছি, তার মানে অবশ্যই এই এইচটা কিন্তু আর ইন্টিজার না, এই এইচটা কিন্তু একটা স্ট্রিং হয়ে আছে। সো আমি এখন যদি এই 6 নম্বর লাইনে আসি, 6 নম্বর লাইনে এসে আমি যদি জাস্ট এইচটাকে প্রিন্ট করতে চাই একটা ইন্টিজারের সাথে, লেটস সে আমি এখানে দিলাম 5 প্লাস এইচ। আমি যদি এই জিনিসটা এখন করতে চাই, ইজ পাইথন অ্যালাউ মি, কি মনে হয়? আমি এখানে কি করতেছি, 5-এর সাথে এইচকে যোগ করতে চাচ্ছি। 5 কি, 5 হইতেছে আমার একটা ইন্টিজার ভ্যালু। এইচ কি, এইচ হচ্ছে আমার স্ট্রিং, তাহলে সেটা কি যোগ করতে দিবে? সো আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি এটাকে রান করতে চাই, তখন সে আমাকে একটা এরর দিবে। এই যে সুন্দর করে এররটা দিতেছে না, এররে বলতেছে কি এই ইন্টিজার এবং স্ট্রিং এই জায়গাতে একটা গ্যাঞ্জাম আছে, কারণ ইন্টিজার স্ট্রিং সেটা কনভার্ট হইতে মানে কনভার্ট করতে পারে না। সো তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি ইন্ট দিব, ইন্ট দিয়ে আমি র্যাপ আপ করে দিব। র্যাপ আপ করে দিলে এই যে এইচটা আছে না, এই এইচটা তখন কি হয়ে যাবে, এই এইচটা অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে এরকম সিম্পলি 6-5, এটা কিন্তু আর স্ট্রিং থাকবে না, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখন যদি আমি রান করি, তাহলে কিন্তু এখন কত হবে বলেন তো? এই ইনটা 365টা স্ট্রিং থেকে 365 ইন্টিজারে কনভার্ট হবে, তার সাথে 5 যোগ হয়ে আমার আউটপুটটা কত আসবে, 370 আসবে, রাইট? সো আমি এটাকে রান করি, দেখছেন 370। তার মানে থিংস ওয়ার্ক, রাইট? কাজ করতেছে। আমি স্ট্রিং থেকে ইন্টিজারেও কনভার্ট করতে পারতেছি, আবার একটা সংখ্যাকে স্ট্রিং থেকে ইন্টিজারে নিতে পারতেছি, আবার ইন্টিজার থেকে স্ট্রিংও নিতে পারতেছি, রাইট? এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। সো এই জিনিসটা আপনি শিখে গেলেন খুব অল্প সময়ে। আচ্ছা, এরপরে আপনার এখানে কি আছে, তাহলে আপনি যে এটা কিন্তু বুঝতে পারলেন, রাইট? সো আমি যদি এখানে বলি যে ভার্সন 3, সো এখানে 3 আছে। সো এই জিনিসটাকে আপনাকে অবশ্যই একটা এরর দিবে, কারণ কি এটা একটা স্ট্রিং আর এখানে একটা ইন্টিজার, তার মানে এই ইন্টিজারকে আমাকে স্ট্রিংয়ে বানাইতে ফেলতে হবে, সেটা কিন্তু আমি এখানে করে ফেলছি। সো আই হোপ এই এররটা আপনারা বুঝতে পারছেন। সো ফাংশনের একদম সর্বশেষ টপিক হচ্ছে ফরম্যাটিং। সো এই জিনিসটা আমি কোডে দেখাবো না, জাস্ট এখান থেকে বুঝাই দিতেছি, এটা একটা সিনট্যাক্স, আপনারা নিজেরা কম্পিউটারে এটা টাইপ করে রান করে দেখবেন যে কী হইতেছে। আমি আপনাদেরকে স্লাইডটাও প্রোভাইড করব, আমি আপনাদেরকে আমার কম্পিউটারে যে কোডগুলো আছে সেগুলোও প্রোভাইড করব। আপনার কাজ হচ্ছে যে নিজে নিজে এই কোডের নিচে জিনিসগুলোকে রান করে দেখা, প্রত্যেকটা জিনিস রান করে দেখা, নিজে একটু হাত পাত নড়ায় জিনিসগুলোকে একটু দেখা আর কি, আদারওয়াইজ আপনি বুঝবেন না, রাইট? আচ্ছা, তো এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে আই আছে, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দেন হচ্ছে পাইথন আছে, তারপরে এই কোটেশনটা ক্লোজ করা আছে, তারপর ডট দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, দেন লাভ দেওয়া আছে। এত কিছু বোঝার দরকার নেই, খুব সিম্পলি মনে রাখেন, এখানে যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এখানে কিছু একটা বসবে। কি বসবে সেটা আসলে এই ফরম্যাট মেথডটা এখানে বলে দিছে, এখানে লাভটা এসে বসবে। দ্যাটস ওয়াই এখান থেকে প্রিন্ট হয়েছে আই লাভ পাইথন। এখন আপনার কথা হচ্ছে যে ভাই এত কঠিন করে প্রিন্ট করার কি দরকার ছিল, আমি তো ভাই প্লাস দিয়েই প্রিন্ট করতে পারতাম, রাইট? হ্যাঁ, আপনি পারতেন, বাট আমরা তো সবসময় এত সহজ সহজ এক্সাম্পল নিয়ে কাজ করবো না। আমরা যখন অনেক বড় বড় ভ্যালু নিয়ে কাজ করব, অনেক বড় ডাটা নিয়ে কাজ করব, তখন এ ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হইতেই পারে যেখানে আপনাকে ফরম্যাট মেথডটা কল করে কাজ করতে হচ্ছে। সো আপনি জাস্ট এই সিম্পল সিনট্যাক্সটা যদি মনে রাখতে পারেন, পরবর্তীতে আপনি এই জিনিসটা করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আজকে আপনি একদিনে অনেক কিছু শিখতেছেন, আপনার কাছে জিনিসগুলো ওভারওয়েলমিং মনে হইতে পারে, বাট ট্রাস্ট মি, এই জিনিসগুলো আপনাকে কখনোই মনে রাখতে হবে না। আপনার কাছে গুগল আছে, আপনার কাছে চ্যাট জিপিটি আছে, আপনি কোনো কিছু ভুলে গেলে জাস্ট টাইপ অ্যান্ড লার্ন, রাইট? সো অ্যান্ড আপনি চ্যাট জিপিটি অন্ধের মতো করলেও হবে না, আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কাজ কী করতেছে। এই ডট ফরম্যাট মেথডের কাজ হচ্ছে যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সে বুঝতে পারতেছে যে ফরম্যাটের পরে যে এইটা আছে এটাকে এখানে বসাইতে হবে। এখানে যদি 3টা সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে কাজ কি, এই আইটা এসে এখানে বসবে, এই লাভটা এসে এখানে বসবে, পাইথনটা এখানে এসে বসবে। সো আপনি এগুলা নিজে নিজে একটু চেঞ্জ করে দেখবেন, এখানে একটু চেঞ্জ করে দেখবেন, এখানে একটু চেঞ্জ করে দেখবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সো ফরম্যাটিং স্ট্রিং কনসেপ্টটা অনেক সিনট্যাক্সটা অনেক কঠিন মনে হলো, খুবই ইজি। আমি এখানে সব কিছু ডিনেট করে দিছি, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কি আসলো, এরপরে আসলো ফরম্যাটিং স্ট্রিং। এখানে আবার সুন্দর একটা জিনিস আসছে 0110 এস মি। এই জিনিসটা কি, আপনি আমাকে বলেন তো, এটা যদি একটা স্ট্রিং হইতো, এটা কি 0 নম্বর ইন্ডেক্স হইতো না? এটা কিন্তু 0 নম্বর ইন্ডেক্স হইতো, এটা কিন্তু 1 নম্বর ইন্ডেক্স হইতো। এখন আপনি একটু দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে যে 0 নম্বর ইন্ডেক্স বসাইতে হবে। সো এই 0 নম্বর ইন্ডেক্সটা কোথায় এসে বসতেছে, এই 0 নম্বর ইন্ডেক্সটা কোথায় এসে বসতেছে, লাভকে ইন্ডিকেট করতেছে, তাই আইটা এখানে এসে প্রিন্ট হয়েছে। 0 নম্বর ইন্ডেক্সে লাভ ছিল, তাই লাভ এখানে প্রিন্ট হয়েছে। 1 নম্বর ইন্ডেক্স থেকে বসেছিল, পাইথন বসেছিল, তাই এই পাইথনকে ইন্ডিকেট করতেছে 1 নম্বর, সেই 1 নম্বরটা এখানে এসে প্রিন্ট হয়েছে।
তারপর এই ডট এখানে আসছে, তারপর আবার এখান থেকে 1 চাচ্ছে। সো 1 মানে কি পাইথন, সো পাইথন এখানে আসছে, এখান থেকে এটা প্রিন্ট হয়েছে। দেন তারপর 0, দেন এস। 0 মানে কি লাভ, লাভের সাথে এস যোগ করে লাভস হয়েছে, অ্যান্ড মি এর পরে ডট আসছে, সো মি এর পরে ডট আসছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি নিজে নিজে টাইপ করবেন, রান করবেন, দেখবেন এরকম আসছে। আপনি এখানে ভ্যালু চেঞ্জ করবেন, এখানে ভ্যালু চেঞ্জ করবেন, দেখবেন যে ওই অনুযায়ী এখানে প্রিন্ট হচ্ছে। সিম্পল আর কি, রাইট? আচ্ছা, এরপরে তাহলে এই জিনিসটা একটু দেখি। এভাবেও জিনিসটা রান করা যায়, যে আপনি আইকে ফার্স্টের মধ্যে রাখছেন, লাভকে সেকেন্ডের মধ্যে রাখছেন, পাইথনকে থার্ডে রাখছেন। এরপরে আপনি এরকম 3টা ফাঁকা জায়গা দিলেন, তারপরে আপনি এখানে এই ডিরেক্টলি এর উপরে কিন্তু দেখেন আমরা কিন্তু ডিরেক্টলি ওই ভ্যালুটা ইউজ করতেছিলাম, তাই না? ওই ভ্যালুটা ইউজ করতেছিলাম। সো আমরা এখন ওই ভ্যালুটা ইউজ না করে কি করব, এই যে ডাটা টাইপগুলো আছে, মানে ভ্যারিয়েবল নামগুলো, সেগুলোও কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি। অ্যান্ড সিম্পলি ফার্স্টটা এটাকে ইন্ডিকেট করবে, সেকেন্ডটা এটা, থার্ডটা এটাকে। আপনারা নিজেরা একটু ট্রাই আউট করবেন, পারবেন। আচ্ছা, সো এখন এখানে আচ্ছা আপনি বলেন তো, আমরা কিন্তু আগেরবার একটা প্রবলেমে পড়ছিলাম। কি প্রবলেম? এটা কিন্তু একটা ইন্টিজার, তাই না? ভার্সন একটা ইন্টিজার, কিন্তু ফরম্যাট এই জিনিসটা সে অটোমেটিকলি এই ভার্সন ইকুয়াল টু 3, এটা যে একটা ইন্টিজার, এটাকে অটোমেটিকলি সে স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে। আপনাকে আর ম্যানুয়ালি ওই str এইটা কল করে ভার্সনে পাঠাইতে হবে না। সো ফরম্যাট মেথডের কাজ কি তাহলে? সে যদি স্ট্রিংও পাঠায়, আমি এখানে বলা আছে আই লাভ পাইথন, এখানে একটা জিনিস বলবে, সেটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখছি। সো এটা কাকে ইন্ডিকেট করবে? ভার্সনকে। কিন্তু ভার্সনে আমার কে বসে আছে? একটা ইন্টিজার বসে আছে। বাট একটা স্ট্রিং আর একটা ইন্টিজার তো কখনো পাশাপাশি বসতে পারে না। কিন্তু ফরম্যাট মেথড সেই কাজটা করে দিতেছে আপনাকে। আপনি এখানে একটা স্ট্রিং দিলেও সেই স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারতেছে। সো এই জিনিসটা ফরম্যাট মেথড করতে পারে, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্যাটস আমি এখানে লিখে রেখেছি যে str এই জিনিসটা ইউজ না করেও এই জিনিসটা কিন্তু প্রিন্ট করা যায়, যেটা আপনি আগে করতে পারতেন না। প্লাস দিয়ে কিন্তু আপনি এটাকে করতে পারতেন না, আপনাকে str এর মধ্যে নিয়ে সেটাকে কনভার্ট করে তারপরে ইউজ করতে হতো। খুবই সিম্পল, রাইট? আচ্ছা, আপনি নিজে নিজে একটু টাইপ করবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে আসি ফরম্যাটিং স্ট্রিং। দেখে অনেক ভয় লাগতে পারে, বাট জিনিসটা খুবই সিম্পল। আমি একবার বলে দিতেছি, আপনি নিজে একবার টাইপ করবেন, বুঝতে পারবেন। এখানে কি বলছে দেখেন, প্রিন্টের পরে কি বলছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট মানেই আমাকে বুঝতে হবে যে এখানে যে 0 আছে, তার মানে সে আমাকে ফ্রুটকে ইন্ডিকেট করতেছে। খুবই সহজ না? 0 আছে, তার মানে সে কাকে ইন্ডিকেট করছে? ফ্রুটকে ইন্ডিকেট করছে, বিকজ ফ্রুট ইজ 0। বাট এখানে তো 8 আছে ভাই, কিন্তু এখানে তো 8 নম্বর ইন্ডেক্সে কেউ নাই, এখানে তো 0 আর 1 এইটা আছে। ভেরি গুড কোয়েশ্চেন। সো এই 8টার কাজ হচ্ছে যে এই ফ্রুট যে বসবে, বসার পরে সে 8টা স্পেস দিবে, এরকম 8টা স্পেস দেবে। এখানে যদিও আমি বুঝাইতে পারতেছি না যে এখানে 8টা স্পেস আছে কিনা, বাট আপনি দেখলে বুঝতে পারছেন এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাই না? এখানে সে 8টা স্পেস দিছে। তারপরে দেখেন এই জিনিসটা এখানে আসছে, তার মানে এই জিনিসটা এখানে আসছে, রাইট? সো এই 8-এর কাজ কি? এই 8-এর কাজ হচ্ছে এখানে সে স্পেস কতগুলো দিবে সেটা দেখানো। সো আপনাকে আমি আচ্ছা এটাকে দেখাই। এরপরে কি বলছে? 1 নম্বর। 1 নম্বরে কে আছে? 1 নম্বরে কোয়ালিটি আছে। সো 1 নম্বর এখানে আসছে, দ্যাটস এখানে কোয়ালিটি বসছে। এরপরে সে আরও 8টা স্পেস চাইছে, সো এদিকে আরও 8টা স্পেস প্রিন্ট হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে দেখেন এখানে অ্যাপেলে কে বসে আছে? অ্যাপেলে 0 নম্বর ইন্ডেক্সে অ্যাপেল বসে আছে, আর 3 এটা 1 নম্বর ইন্ডেক্সে বসে আছে। সো 0 নম্বর ইন্ডেক্সে এখানে বসবে অ্যাপেল, তারপর 8টা স্পেস এখান থেকে প্রিন্ট হবে। এখানে বলে দিছি আমি 8টা স্পেস প্রিন্ট করতে হবে। তারপর এখানে 1 নম্বর স্পেসে কি আছে? 3 আছে। সো এখানে 3 চলে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই 3টা এখানে হওয়ার কথা না, 3টা তো এখানে হয় এদিকে। বাট বাই ডিফল্ট আমার কম্পিউটার যেটা করতেছে, আপনাকে যদি এই জিনিসটা একটু বুঝাই, এই জিনিসটা থাকা মানে হচ্ছে লেফট থেকে শুরু হবে, এই জিনিসটা থাকা মানে হচ্ছে সেন্টার থেকে শুরু হবে, এই জিনিসটা থাকা মানে হচ্ছে রাইট থেকে শুরু হবে। আমার এখানে কি এরকম কোনো সাইন ছিল? আমার কিন্তু এখানে কোনো সাইন ছিল না। যেহেতু এখানে আমার কোনো সাইন ছিল না, এখানে একটা বাই ডিফল্ট ভ্যালু বলে দেওয়া আছে, যদি কোনো সাইন এখানে না থাকে, এইরকম বা এইরকম বা এইরকম, তাহলে সে একদম রাইট থেকে শুরু হবে। বুঝা গেছে? আপনি নিজে নিজে না লেখা পর্যন্ত এটা আপনার মাথায় ঢুকবে না। আমি বলে দিতেছি, আপনি বুঝতে পারতেছেন, বাট আপনার নিজেকে টাইপ করে রান করে দেখতে হবে। আমি রান করে একটু পর দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই জিনিসটাও বুঝলাম। এরপরে এখানে আর কি আছে? আচ্ছা, এরপরে এখানে অনেক কিছু ছিল, বাট এই এক্সাম্পলটা এখানে ঠিকমতো আসে নাই, তাই আমরা এটা নিতেছি না আর। মানে এখানে ফরম্যাটের পরে 10টা প্রিন্ট হইতো। আচ্ছা, নিচের দিকে যাই। এখন নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে এই জিনিসটা দেওয়া আছে, দেখেন সব কিছু এখানে ব্ল্যাক স্ল্যাশ দেওয়া আছে, মানে একটা করে আহ, যেটাকে আমরা যে বড় ছোট বলি না, সেটা ছোটটা দেওয়া আছে, তাই না? তার মানে এই যে কোয়ালিটি, এই যে 3, এই যে 10, এই জিনিসগুলো কিন্তু এটার বাম পাশে প্রিন্ট হচ্ছে। এটা যদি এরকম থাকতো, তাহলে এটা কি হতো? আগে 8টা ফাঁকা হতো, তারপরে এটা প্রিন্ট হতো। জিনিসটা এরকম আর কি। বাট আপনি 0 মানে তো বুঝতে পারতেছেন, 0 মানে কিন্তু এই অরেঞ্জটা এখানে এসে বসবে 3 নম্বরে। এই 0 মানে কি? এই ফ্রুটটা এসে এখানে বসবে, তাই না? সো সিনট্যাক্সগুলো কখনোই মুখস্থ থাকবে না আপনার।
আপনি নিজে নিজে লিখতে লিখতে আপনার মস্তিষ্কই বলবে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে শুরু হয়েছে তার মানে এটা ক্লোজ হবে। ডট ফরম্যাটের কাজ কি? ডট ফরম্যাটের কাজ হচ্ছে এগুলাকে সুন্দর করে এখানে প্রিন্ট করা। সো আমরা একটু চলেন আমরা একটু হচ্ছে এটাকে একটু রান টান করে দেখি। আমাদের শেষ, আর বেশি নাই, শেষ হয়ে গেছে। আপার লোয়ার এগুলো পড়ছি আমরা, লেন্থ এগুলো বুঝছি, 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর এগুলো ডান, রাইট? এগুলো আমরা বুঝছি এটা কিভাবে কাজ করে, এই তিনটা এখানে চলে আসবে, রাইট? এগুলো তো বুঝছি। 25 নম্বর আমরা বুঝছি যে এটা হচ্ছে 0 নম্বর এখানে এসে বসবে, তারপর 1 নম্বরটা এখানে এসে বসবে। জাস্ট একটা লাইনে আসলে অনেক কিছু বোঝানো হয়েছে, আপনি জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন। 26 নম্বরেও আমরা মোটামুটি দেখছি, হ্যাঁ বুঝতে পারছি যে ফার্স্টটা এখানে এসে বসবে, ফার্স্টের ভিতরে আই আছে, এটাও ডান। তারপরে ভার্সন, এটার কাজ কি? ও আসলে কি ইন্টিজারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতেছে। 28 নম্বরে আসার পরে আমাদেরকে এখন এটা একটু দেখতে হবে। সো এটা আমরা একটা সেভ করলাম, এবার রান করি, রান পাইথন ফাইল। এরপরে দেখেন ফ্রুট, অ্যাপেল, অরেঞ্জ, রাইট? জিনিসগুলো কিন্তু কই থেকে শুরু হয়েছে? এদিক থেকে শুরু হয়েছে, অ্যান্ড এই পাশে কিন্তু ফাঁকা আছে, এখানে কিছু ফাঁকা আছে, এখানে কিন্তু ফাঁকা আছে। এখানে কয়টা ফাঁকা আছে আমি একটু দেখি তো। 1 2 3 4 5, এখানে বোঝা যাচ্ছে না, বাট এখানে 8টা ফাঁকা আছে আর কি। হ্যাঁ, আমার এখান থেকে বোঝা যাচ্ছে না আর কি। সো তাহলে আমি যদি এখানে ভাই যদি 10 দেই তাহলে কি একটু সরে যাবে? বা 12 যদি দেই, আচ্ছা দেখি তো, 12 দিয়ে যদি সেভ করি, এই যে দেখেন এবার কিন্তু কিছু একটা ঘটনা ঘটছে, এখানে বোঝা যাচ্ছে না, তাই না? আমি যদি কনসোলটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, দেখছেন এবার কিন্তু এই জায়গাতে অল্প একটু ছিল, এই জায়গাটা কিন্তু অনেক দূরে চলে গেছে। কারণ কি? আমি এখানে শুরুতে এখানে 8 ছিল, আমি এখানে 12 করে দিছি। সো আপনারা এরকম ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখবেন। তাহলে আমি যদি এই 8টাকেও 12 করে দেই, তাহলে কি এই জিনিসটা আরেকটু সরে এটা এর নিচে চলে আসবে না? হ্যাঁ, তাহলে সেভ দিলাম, সরি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আমি জিনিসটাকে রান করি, তাহলে দেখেন, দেখছেন এটাও চলে আসছে। সো জিনিসটা আই হোপ বুঝতে পারছেন, রাইট? আপনারা এগুলাও একটু চেঞ্জ করে দেখবেন। তারপরে এই একের ভ্যালু মানে কি? এক মানে কিন্তু এই কোয়ান্টিটিকে ইন্ডিকেট করতেছে। আই হোপ এগুলো তো বুঝতেছেন, তাই না? এখানে যদিও 3 একটা ইন্টিজার, বাট ফরম্যাট ইউজ করার কারণে এটা অটোমেটিকলি স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে, এটাও আপনি বুঝতেছেন। সো আমরা কিন্তু আজকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখছি, তাই না? মানে আপনি যদি একটু চিন্তা করেন যে হ্যাঁ আমি তো কিছুই জানতাম না প্রোগ্রামিং এর, আমি তো এখন একটু টুকটাক মানে লিখতে পারবো অ্যাটলিস্ট দেখে দেখে। এটাই অনেক। আজকের সার্থকতা এখানেই। এখনো শেষ হয়নি, আর জাস্ট একটু আছে। সো এখানে জাস্ট আরেকটা নতুন জিনিস শিখতে হবে যে এখানে পয়েন্ট টু মানে কি ভাই? মানে ডট টু এফ মানে কি? সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা আছে মানে সব কিছু আমার লেফট থেকে শুরু হবে, এই সাইনটা মানে আর কি। হ্যাঁ, এই সাইনটা মানে সব কিছু আমার এই সাইড থেকে শুরু হবে। এই সাইনটা না থাকলে এইগুলা কিন্তু এখান থেকে শুরু হতো, একটু আগে আপনি দেখছেন। আপনি নিজে একটু ট্রাই করুন। সো এই সাইনের মানে আমি বুঝতে পারছি যে ঠিক আছে, সবগুলা ভ্যালু এখান থেকে প্রিন্ট হবে। ওকে, গুড। বাট এই পয়েন্টের পরে টু এফ মানে কি? পয়েন্টের পরে টু এফ মানে হচ্ছে যে এখানে দশমিকের পরে অনেকগুলো ভ্যালু আছে না, 3 3 3 3 3, এখানে আমাকে পয়েন্টের পরে সে 2 ঘর প্রিন্ট করাবে, এবং দেখেন এখানে কিন্তু ওটাই হয়েছে। এখানে 10 একটা কি ভ্যালু বলেন তো? আপনাদেরকে শেখাইছি যে 10 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু এখানে আমি এফ বলে দেওয়ার কারণে সেটা সে বুঝতে পারতেছে যে পয়েন্টের ঘরে 2 ঘর নিতে হবে, কিন্তু 10, এই 10কে পয়েন্টের ঘরে 2 ঘর আবার কি নেওয়া যায়? সো ভ্যালু চেঞ্জ না করে কিন্তু 10.00 লেখা যায়। দ্যাটস ওয়াই এই এফ বলে দিতেছে যে এখানে একটা ফ্লোট ভ্যালু হবে, আর ফ্লোট মানে কিন্তু দশমিক হবে, রাইট? এবং সেটা পয়েন্টের পরে কত বলতেছে? 2 ঘর। আমি যদি এখানে 3 দিতাম তাহলে পয়েন্টের ঘরে 3 ঘর হতো। জাস্ট একটু একটু ট্রাই করে দেখি যে হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই বলতেছে কিনা আমাকে। সো আমি এখানে গেলাম, হ্যাঁ, এখানে দেখেন 10 আছে, তাই না? সো আমি যদি এখানে পয়েন্টের ঘরে 3 দেই, আর এখানে পয়েন্টের ঘরে আমি যদি 4 দেই, তাহলে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? এখানে 2.333 আসা উচিত, আর এখানে আসা উচিত 10.0000। সো আমি এটাকে সেভ করি, কন্ট্রোল এস, দেন আমি এটাকে রান করি। রান করলে আমার কি হইতেছে? রান করলে দেখেন আমার জিনিসটা সুন্দর করে যেটা আমি চাইতেছি, যেভাবে চাইতেছি। আর এই যে জিনিসটা আপনাকে যে ফরম্যাটিং যে জিনিসটা শেখাচ্ছি, এটা আসলে একটা টেবিল বানানোতে কাজে লাগে। আপনাকে দেখবেন যে অনেক টাইমে টেবিল বানাতে হয়, সেটা কিন্তু আপনাকে প্রোগ্রামিং করে করতে হবে। যদি আপনি পাইথন প্রোগ্রামিং করে একটা টেবিল বানাতে চান, এরকম সুন্দর করে কিছু ডাটা থাকবে, আপনি সেটা কাউকে দেখাবেন, কিছু ডেমনস্ট্রেট করবেন, তাহলে সুন্দর করে এইভাবে কিন্তু আপনাকে টেবিল বানিয়ে দিচ্ছি। সো এগুলো কিন্তু এগুলো হচ্ছে আমাদের রো, আর এগুলো হচ্ছে আমাদের কলাম, রাইট? সো এভাবে সুন্দর করে আমরা একটা টেবিলও বানাতে পারি, জাস্ট এই সুন্দর ছোট্ট মানে কনসেপ্টটাকে কাজে লাগায়। আচ্ছা, আর একটা জিনিস বাকি আছে, সেটা কি? দেখি আর একটা কি বাকি আছে। সো আমরা কিন্তু এই ফরম্যাটিং স্ট্রিং এর অ্যালাইনমেন্টের এই জিনিসটা আই হোপ বুঝতে পারছি। লেফট রাইট, লেফট রাইট, সেন্টার, ঠিক আছে? আচ্ছা, আপনারা এটা দিয়ে একটু চেক করবেন যে এটা দিলে আমার এই জিনিসগুলো কই থেকে যাচ্ছে। এটা দিলে দেখবেন যে এটা মিডিল থেকে প্রিন্ট হচ্ছে, সাইডে না, এটা সেন্টার হয়ে যাচ্ছে। সো আপনাকে হচ্ছে সেন্টারের জিনিসটা আছে কিনা আমি জানি না, এখানে মোস্ট প্রবাবলি নাই।
সো আমরা একটা কাজ করি, আমরা সেন্টারটাকে এখানে এটা চেঞ্জ করে এরকম করে দিই, একটু সেন্টার করে দিই। হ্যাঁ, আচ্ছা সেন্টার করে দিছি। এখন আমি যদি এটাকে রান করি, দেখেন সবগুলা কই থেকে প্রিন্ট হয়েছে, এবার সবগুলা কিন্তু একদম মিডিল বরাবর প্রিন্ট হয়েছে। এটা দেখেন, এটা কিন্তু একবার এই সাইড থেকে লেগে লেগে প্রিন্ট হয়েছে। আর এখানে কি দেখেন, এই 3টা কি মিডিলে আসছে, 10টা মিডিলে আসছে, কোয়ালিটিটাও মিডিলে আছে। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু সুন্দর একটা মিনিং আছে। আপনি যদি বুঝে বুঝে করেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। তো হঠাৎ করে এটা যদি আজকের আগে যদি দেখতেন তাহলে আপনি কিন্তু অবাক হয়ে তাকায় থাকতেন এখানে কি হইতেছে আসলে। বাট এখন কিন্তু আপনি এই 3টা লাইন দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা টেবিল ক্রিয়েট হবে। টেবিলের ভ্যালুগুলো প্রথমে ফ্রুট আসবে, কোয়ান্টিটি আসবে, তারপরে সেখানে স্পেস হবে এবং সেটা মিডিল বরাবর অ্যালাইন হবে। সো জিনিসটা সুন্দর আর কি। প্রোগ্রামিং বুঝলে আপনার জিনিসটা মাথার মধ্যে অনেক কিছু কাজ করবে আর কি। আচ্ছা, সো আমরা এটাও বুঝলাম। আচ্ছা, আর এই 2f মানে কি পয়েন্টের ঘরে 2 ঘর প্রিন্ট করতে হয় সেটাও আমরা দেখলাম এই যে এখান থেকে এই এক্সাম্পল থেকে, রাইট? পয়েন্টের ঘরে কত ঘর প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আর কি আছে আমাদের গেটিং। আচ্ছা, ইনপুট বলে একটা জিনিস আছে, জাস্ট আর কয় পেজ এটা, হ্যাঁ আর 2-3 পেজ। ইনপুট নিয়ে এটা আমরা একটু দেখে ফেলি। সো আচ্ছা, তো চলেন আমরা হইতেছে নতুন আর একটা ফাইল এখানে ক্রিয়েট করি, সেটা হচ্ছে 32.py। ঠিক আছে, সো এখানে আমি একটা নতুন একটা মেথড লিখবো, সেটা কি ইনপুট। ইনপুটের মধ্যে, আচ্ছা ইনপুট এখানে ধরেন যে নেম ইকুয়ালটা আমি কি দিব, ইনপুট এর মধ্যে লিখবো ইন্টার, হ্যাঁ এখানে আমি এটা দিলাম। দেন আমি হইতেছে যে এখন এটাকে প্রিন্ট করব। সো প্রিন্ট নেম। আচ্ছা, আচ্ছা, কারণ আপনি বলেন তো যে এখানে অ্যাকচুয়ালি কি হবে। এখানে আমি কি বলছি, ইনপুট নামে নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি। এখানে আমাকে বলতেছে যে ইন্টার আ নেম অফ ফ্রুট, এই জিনিসটা আমি ইনপুট নিতেছি। সো আমি এই নেমের ভিতরে একটা ফ্রুটের নামটা নিব অ্যান্ড আমি তারপরে প্রিন্ট করব এই নেমে আমাকে যে ইউজার, দেখেন আমি কিন্তু একজন ইউজার, কি ইউজারের কাজ কি, সে হচ্ছে ইনপুট দিবে। সো এখান থেকে আমাকে চাচ্ছে ইন্টারের নেম অফ ফ্রেড, এখানে কিন্তু আপনি এখন টাইপ করতে পারবেন। সো আমি এই জিনিসটা এতক্ষণ কিন্তু আমরা টাইপ করতে পারতাম না, এতক্ষণ পর্যন্ত আমরা টাইপ করতাম এখানে, আমরা দেখতাম আউটপুট এখানে, এখন আমরা এখানেই টাইপ করতে পারতেছি। সো এই জিনিসটা একমাত্র সম্ভব এই ইনপুট মেথডটা নেওয়ার কারণে। সো এখানে আমি ব্যানানা দিই, BANANA, ব্যানানা দিলাম, তাহলে আমার আউটপুটটা কি আসা উচিত, ব্যানানা ইজ আ লাভলি ফ্রুট। এই ডট ফরম্যাট দিয়ে আমি নেমটাকে আনছি। সো আমি যদি এখন ইন্টার চাপ দিই, সরি ওখানে কেন ইন্টার দিতেছি, আমি যদি এখানে এসে ইন্টার চাপ দিই, দেখেন ব্যানানা ইজ এ লাভলি ফ্রুট। তার মানে ইনপুট মেথডের কাজ কি বলেন তো, ইনপুট মেথডের কাজ হচ্ছে আমার টার্মিনাল। টার্মিনাল কোনটা, টার্মিনাল হইতেছে আমার এইটাকে বলা হচ্ছে টার্মিনাল। এই দেখেন টার্মিনালের নিচে কাজ আছে, এইটাকে বলে টার্মিনাল। এখানে আমাকে সে লিখার সুযোগ দিতেছে, আমি যদি এখানে যেটা দিব সে সেটাই লিখবে। লেটস আমি যদি টম লিখি তাহলে সে টমই প্রিন্ট করে দিবে, তাই না? সো টম ইজ এ লাভলি ফ্রুট, সামথিং লাইক দ্যাট, যদিও মেক সেন্স করে না। আচ্ছা, সো আই হোপ আমরা ইনপুটের বিষয়টা বুঝছি যে ইনপুটের কাজ কি, সে আমাকে লিখার সুযোগ দিতেছে কোথায়, টার্মিনালে। হ্যাঁ, খুবই সিম্পল আর কি। আর কিছু আছে? আচ্ছা হ্যাঁ, এগুলো তো আমরা দেখলাম, এগুলো আমরা দেখছি। হ্যাঁ, তো এখন আমরা সামারিতে আসি। তো সামারি কি, ভ্যারিয়েবল নেম আমরা শেষ, কিন্তু আজকে পড়াশোনা শেষ, জাস্ট আমি সামারি শেষ করে দিই যে কী কী শিখলাম। দেন আমরা অ্যাটেন্ডেন্স নিব অ্যান্ড আমরা হইতেছে যে তারপরে কার কার ইস্যু আছে, কোশ্চেন আছে, সেগুলো নিব। ওকে, তো সামারি কি, ভ্যারিয়েবল আর নেম দ্যাট স্টোর ভ্যালুস অ্যান্ড ভ্যারিয়েবল মাস্ট স্টার্ট উইথ এ লেটার। এটা আমরা জানি, আমরা নাম্বার দিয়ে শুরু করতে পারি না, তবে আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারি। বাট এটা আসলে কি, নাম্বার রাখতে পারে বাট মিডিলে, নট ফার্স্টে। হ্যাঁ, অ্যাসাইন ভ্যালু উইথ ভ্যারিয়েবল ইউজিং, আমরা এভাবে কিন্তু ভ্যালু মানে ভ্যারিয়েবলের নাম লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। তারপরে আমরা কি লিখছি, স্ট্রিং কিন্তু সারাউন্ডেড বাই কোটেশন দ্বারা স্ট্রিং থাকে, এটা আমরা জানি। প্রত্যেকটা স্ট্রিংই আসলে ইন্ডেক্স থাকে, 0 1 2 3, আমরা এটা জানি, এটা শিখছি। তারপরে ফাংশন কি করে, ফাংশন হচ্ছে একটা টাস্ক পারফর্ম করে, যেমন প্রিন্ট ফাংশনের কাজ আছে, তারপরে ইনপুট ফাংশনের কাজ আছে, তারপর লেন্থ ফাংশনের কাজ আছে, তারপরে str ফাংশনের কাজ আছে, ইন্ট ফাংশনের কাজ আছে, তারপরে আমরা ডট ফরম্যাট ফাংশনের কাজ আছে। আমরা অনেক ফাংশন আজকে শিখছি, তাই না? এখানে প্রায় 41টা পেজ আছে। আপনারা যদি নিজে নিজে কালকের দিন আমরা ক্লাস নিব না, কালকের দিন আপনাদের এগুলা পড়াশোনা থাকবে, এগুলো আপনারা নিজেরা টাইপ করবেন। আচ্ছা, সরি আমি বলে দিতেছি। আর নেক্সট দিন আমরা কি পড়াবো, এটা কি দিয়ে শুরু করবো সেটাও বলতেছি। আচ্ছা, এই যে এগুলাকে বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে কি, এটা অলরেডি পাইথনে এক্সিস্ট করতেছে।
আমরা ডে 3 তে নিজেরা ফাংশন ক্রিয়েট করে সেগুলা ইউজ করবো, সেটা আরও ইন্টারেস্টিং হবে। আমি নিজের মতো করে ফাংশন ইউজ করতে পারি। লেটস সে আমি এমন একটা ফাংশন ইউজ করলাম যেখানে আমি হচ্ছে যে কি বানাইতে পারি, আমি হচ্ছে একটা যোগের ক্যালকুলেটর বানাইতে পারি। ওখানে আমি 2টা নাম্বার দিব, সে অটোমেটিক্যালি যোগ হয়ে আমাকে বলবে এটা সামেশন কত। সেটা ইনফিনিটি নাম্বার হতে পারে। আমি একটা গুণের ক্যালকুলেটর বানাইতে পারি, সেখানে আমি 2টা নাম্বার দিব, গুণ হয়ে আমাকে বলে দিবে যে আউটপুট হচ্ছে 35। সো আমরা যখন নিজেরা এরকম বানাইতে পারবো তখন জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, রাইট? আচ্ছা, সো তাহলে এগুলোকে বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। প্রিন্ট, লেন, স্ট্রিং, ইনপুট, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এখন কিন্তু আমরা পরিচিত, রাইট? আচ্ছা, সামারি কি? এভরিথিং পাইথন ইজ অবজেক্ট। এই জিনিসটা হয়তো একটু মেক সেন্স এখন করতেছে না, আমরা যখন আরেকটু সামনে ম্যাচিওর হব তখন আমরা বুঝতে পারবো। ম্যাচিওর মানে আসলে প্রোগ্রামিংয়ে ম্যাচিওর আর কি, প্রোগ্রামিং শেখাই। অবজেক্ট ক্যান হ্যাভ মেথডস। আমরা অবজেক্ট, মেথড, এই মেথড জিনিসটা বুঝছি, মেথড ইজ ফাংশন মানে সিনোনিম। মেথডস হ্যাভ আর ফাংশন দ্যাট অপারেট অ্যান অবজেক্ট। সো এই জিনিসগুলো আমরা যখন ওওপি পড়বো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যদিও সেটা হয়তো আমাদের এই বুট ক্যাম্পের মানে সিলেবাসের মধ্যে পড়তেছে না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে লেভেল 2, ঠিক আছে? ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে আপনাদেরকে বেসিক প্রোগ্রামিং আমি যেগুলো পড়াইতেছি এগুলো আপনাদেরকে ফার্স্ট সেমিস্টারে শেখানো হয় নর্মালি, আর ওওপি এটা আপনাদেরকে সেকেন্ড সেমিস্টারে শেখানো হয়। সো ওওপি হয়তো আমরা কখনো যদি সেকেন্ড বুট ক্যাম্প নেই যেখানে ওওপি শেখানো হবে, সেখানে হয়তো সেটা করা যেতে পারে। সামারি কি? আমরা আপার মেথড শিখছি, লোয়ার মেথড শিখছি, ফরম্যাটও শিখছি। আই হোপ এগুলো বোঝেন আপনারা এখন। এরপরে প্র্যাকটিস এক্সারসাইজ। আপনাদেরকে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম শেয়ার করে দিব। কোথায় শেয়ার করব, কিভাবে শেয়ার করব, আমি সব কিছু আপনাদেরকে হচ্ছে যে একটা ডকেই সব কিছু আপডেট করে দেবো। আপনারা ডকটা কোথায় পাবেন বলেন তো? ডক কিন্তু এখানে অলরেডি গিভেন, রাইট? সো ডক কিন্তু দেওয়া আছে এখানে আমি হচ্ছে যে একটা নতুন ট্যাব খুলবো। এখানে ট্যাবে আসে আপনি দেখতে পারবেন যে এখানে একটা ডকে আমি লিখছি যে ডে 1 প্র্যাকটিস প্রবলেম। সো এখান থেকে আপনি অ্যাক্সেস করবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি আচ্ছা, সেকেন্ড ডে মানে ডে 2তে আমরা কি দিয়ে শুরু করব পড়ানো সেটা বলে দিই। ডে 2তে আমরা শুরু করব হচ্ছে নাম্বার অ্যান্ড হইতেছে নাম্বারস থেকে শুরু করব, যে প্রোগ্রামিংয়ের নাম্বার জিনিসগুলোকে কীভাবে কাজ করে এবং যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা শুরু করব। পাশাপাশি আমরা আরও অনেক কিছু শিখবো। এখানে অনেক সুন্দর সুন্দর ইজি জিনিসপাতি আছে, সো আমরা সেগুলো দিয়ে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের কাজ কি? আমরা যে আজকে ক্লাস করলাম, বুঝলাম, অনেক কিছু বুঝলাম না, মনে মনে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে হয়তো অনেকের, বাট আমাদের এখন কাজ হবে যে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করা, আদারওয়াইজ কিন্তু সেগুলো হবে না, রাইট? সো আমি এখন একটা কাজ করি, সেটা হইতেছে যে আমরা আজকে আরও একটা কি বলে আরও কিছু পড়াইতাম, কিন্তু টাইম অলরেডি 12টার কাছাকাছি। আমাকে আসলে আরও অনেক কম টাইমের মধ্যে ক্লাসটা শেষ করতে বলেছিল ভাই, বাট আমি সেটা হয়তো পারি নাই। আজকে যেহেতু ফার্স্ট দিন দেখে আমি একটু জিনিসটাকে একটা কনসেপ্ট শেষ করছি, দ্যাটস ওয়াই এই জিনিসটা হয়েছে। তো আমি হইতেছে এখন অ্যাটেন্ডেন্সটা নিব যারা যারা ছিলেন শেষ পর্যন্ত তাদের, অ্যান্ড হইতেছে যে তারপরে হইতেছে যে আপনাদেরকে রেকর্ডিংটা আমি প্রোভাইড করব, আপনাদের প্র্যাকটিস প্রবলেম, স্লাইড, আজকের যতগুলো কোড সেগুলো সব কিছু আমি প্রোভাইড করব। নেক্সট দিন আমরা গিটহাবের জিনিসপাতিগুলো আরেকটু বোঝার চেষ্টা করব। ওইটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, ভার্সিটি লাইফে কখনো আপনাকে ফার্স্ট সেমিস্টার এগুলো শেখাবে না, বাট আমরা একটা যেহেতু বুট ক্যাম্পে আসছি এখান থেকে তো আমাদের একটা বেনিফিট নেওয়া উচিত, সো আমরা সেটাও বেনিফিটটা নিব। অ্যান্ড এই তো, দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। সো আমরা এখন অ্যাটেন্ডেন্স নিব, আমি রেকর্ডিংটা স্টপ করি।